হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়াম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ফাইন, এই তো চলে আসছো, ভেরি গুড। তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসে শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি সবাই ভালো আছে, রাইট? তো সবাই যুক্ত হয়ে যাও, সেক্ষেত্রে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমরা এর আগে গতিবিদ্যার 8টা ক্লাস করছি, আজকে 9 নম্বর ক্লাস। তো 9 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করব। আমরা এর আগের দিন প্রজেক্টে এলে যা যা কিছু পড়তে হইতো ওইসব কন্ডিশন আমরা পড়ে ফেলেছি। তো আজকে আমরা কৌণিক গতির যে অংশটা আছে ওই অংশটা দেখব। ফাইন, আমি 2-1 মিনিট টাইম নিচ্ছি, ইন বিটুইন তোমরা যুক্ত হও, সেক্ষেত্রে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, আচ্ছা। তো আমরা এর 8 নাম্বার ক্লাসে আমরা প্রজেক্টাইলের লাস্ট যে টপিকগুলো আছে ওই টপিকগুলো পড়ে ফেলেছি। তো আজকে আমরা বৃত্তীয় গতি বা কৌণিক গতির যে ফর্মুলাগুলি আছে সেগুলি দেখব, এবং এগুলো খুবই সোজা। হ্যাঁ, এই পার্টটা একদম সোজা, ছোট একটা অংশ, কিছু কৌণিক গতির অংশ আছে যেটা কিনা আমরা এখন দেখতে যাচ্ছি। তো তোমরা সবাই যুক্ত হও। ওকে, ফাইন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি একটু মেনশন করে নিচ্ছি, তোমরা তোমাদের যে পরিচিত ফ্রেন্ডগুলো আছে তাদেরকে মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো একটু জানিয়ে দিতে পারো। আচ্ছা, তো আমি লাস্টের দিন কিন্তু বলেছিলাম তোমাদেরকে রেগুলার আমাদেরকে ক্লাসে যুক্ত হতে হবে, রেগুলার আমাদের ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস করলেই কিন্তু আমরা আমাদের এই যে পড়তেছি পড়ার বেনিফিটটা আমরা পেতে পারবো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বই থেকে ফিজিক্সের ম্যাথগুলো কিভাবে করব? আচ্ছা, এটা হচ্ছে কি আক্তার জিজ্ঞাসা করেছো। তো বই থেকে ফিজিক্সের ম্যাথগুলো কিভাবে করবা? তো বই থেকে ফিজিক্সের ম্যাথগুলো কিভাবে করবা আমি একবার হয়তো বলেছি, আরেকবার বলে দিচ্ছি। লেটসে এইটা হচ্ছে বই, হ্যাঁ, ধরো এটা তপন স্যারের বই, তপন স্যারের ফার্স্ট ইয়ারের বই এটা। এখন তুমি প্রথম কাজ কি, আমাদের লেকচারগুলো সব পড়ে ফেলা। হ্যাঁ, তো লেকচার যখন তুমি পড়বা তোমার বইয়ের টপিক সব চলে আসবে। তো আমরা গতিবিদ্যা পড়ছি, আমরা গতিবিদ্যায় চলে গেলাম। হ্যাঁ, এই যে দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে গতিবিদ্যা। তো গতিবিদ্যা তুমি সম্পূর্ণটা একটু চোখ বুলায় নিবা। যেমন আজকে আমরা কৌণিক পড়বো। আচ্ছা, কৌণিকে ভাইয়া ভ্যালোসিটি কি পড়াইছে, আচ্ছা এখানে ভ্যালোসিটি কি সংজ্ঞা দেওয়া আছে, এরকম মিলায় দেখতে পারো। সেটা হচ্ছে বই গো থ্রু করা। এখন আমরা অঙ্ক কিভাবে করব সেটাতে যখন যাব, আমরা একদম বইয়ের লাস্টে চলে আসব। বইয়ের লাস্টে এসে নিউমেরিক্যাল এক্সাম্পলস, কিছু গাণিতিক উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো প্রত্যেকটা আগে দেখে দেখে বুঝে বুঝে করব, যেগুলো আমরা খুব ইজিলি পারবো। উদাহরণের অঙ্কগুলো আমরা এমনিতেই পেরে ফেলবো। তো দেখো, এই যে তপন স্যারের বই আমি বলতেছি, এই উদাহরণের অঙ্কগুলো আমরা প্রত্যেকটা দেখে যাব এবং হাতে হাতে করব। তো করা শেষ যখন হয়ে যাবে তখন একদম লাস্টে চলে আসবো। দেখো, একদম যদি তুমি লাস্টে চলে আসো, তাহলে দেখবা যে এই যে নিউমেরিক্যাল প্রবলেম আছে। নিউমেরিক্যাল প্রবলেমে এখানে তপন স্যারের এই নতুন বইয়ে 30টা প্রবলেম দেওয়া আছে। তাহলে এই যে 30টা প্রবলেম আছে, এই 30টা প্রবলেম প্রত্যেকটা তুমি পারো কিনা সেটা তখন তোমাকে মিলাইতে হবে। এইখানে যে নিউমেরিক্যাল প্রবলেম 30টা দেওয়া আছে, এই 30টার প্রত্যেকটা তুমি পারো কিনা সেটা তোমাকে আসলে মিলাইতে হবে। ঠিক আছে? এবং এই 30টা প্রত্যেকটা যদি তুমি পারো, সেই ক্ষেত্রে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? এই 30টা অঙ্ক যদি তুমি পেরে যাও, বা লাস্টের নিউমেরিক্যাল প্রবলেম যে কয়টা আছে এই কয়টা যদি তুমি পারো, সেক্ষেত্রে তুমি জানবা যে এই চ্যাপ্টার তুমি আসলে প্রপারলি পড়ে ফেলছো। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তুমি যখন রিভাইজ করবা সাধারণত কীভাবে পড়বা। এখন একটা সত্য কথা যেটা, সেটা হচ্ছে যে এই প্রথম চ্যাপ্টার যদি তোমরা এটাই পড়ো, সেক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে তোমার কাছে ইন্টার ফার্স্ট ইয়ারে ফিজিক্সটা পড়ার সময় একটু অন্যরকম লাগবে।
শুধু ফিজিক্স না, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সব কিছু একটু অন্যরকমই লাগবে। তার কারণটা হচ্ছে 9-10-এ তুমি একটা বই পড়তা, ওই একটা বইয়ে সব কিছু গুছিয়ে তুমি রিডিং দিতা, এবং অল্প কিছু অঙ্ক থাকতো ওগুলি করতা, এবং সবাই না ওইগুলাই পড়তো। তো ব্যাপারটা খুব ইজি ছিল, সবার জন্য একই সিলেবাস, একটাই বই, একটাই কারিকুলাম। তো ওইটুকু পড়লেই পড়াটা সবার ইউনিফর্ম থাকতো। বাট এখানে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। সেক্ষেত্রে তোমরা তপন স্যারের বইটা ফলো করবা, এবং তপন স্যারের বইটা ফলো করলে ইসেক স্যারের বই ফলো করলেও চলবে। বাট তপন স্যারটা অনেক ইজি, এটা ফলো করলেই চলবে। ম্যাথমেটিক্স যা যা আছে সব কিছু আমি তোমাদেরকে করাই দিব। তো ওই লাস্টের অঙ্কগুলো যদি তুমি পারো, বইয়ের সংজ্ঞাগুলো একটু চোখ মিলায় দেখলা, যেগুলো আমরা এমনিতেও ক্লাসে পড়তেছি, তখনই তুমি বুঝবা যে ফিজিক্সের এই চ্যাপ্টার পড়া শেষ। ঠিক আছে, এরপরে পরের চ্যাপ্টার, এভাবে করে সব চ্যাপ্টার যদি পড়ে ফেলি, এই কনসেপ্ট নিয়ে পরীক্ষা হলে গেলেই তুমি দেখবা পরীক্ষা ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে স্যার, এই সব বইয়ের কি সলিউশন বই আছে? না, নাই। এইসব বইয়ের সলিউশন বই নাই, তবে গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই আছে। অনেক বই আছে আর কি, হ্যাঁ, অনেক বই আছে, মানে বিভিন্ন কোম্পানির আছে, আমি কোনো কোম্পানি প্রমোট করি না। যেমন এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান, হ্যাঁ, সেরকম বই কিনতে পারো। এই বইয়ে তপন স্যার, ইসাক স্যার, গিয়াস স্যার, যত স্যার আছে সব স্যারের বইয়ের অঙ্কের সমাধান করে দেওয়া আছে। এরকম একটা যদি তুমি বই কিনো গাণিতিক পদার্থবিজ্ঞান, সেক্ষেত্রে তুমি সকল বইয়ের অঙ্কের সলিউশন পাবা। ওকে, তো ওইটা এমনিতেও তোমরা পারবা, আর চাইলে এটা একটা কিনে নিতে পারো। ঠিক আছে স্যার, কনসেপ্টের জন্য কোন বই ভালো হবে? ফয়সাল বলছো কনসেপ্টের জন্য কোন বই ভালো হবে? কনসেপ্টের জন্য কোন বই ভালো হবে বলতে তোমার মেইন বইটাই তুমি পড়বা, মেইন বইটাই পড়বা। ইসাক স্যার, তপন স্যার সবগুলা সেম কনসেপ্ট, শুধুমাত্র বইয়ের উপরে ডিপেন্ডেন্ট থাকবে না। কনসেপ্ট তো আমিও ক্লাসে আসলে পড়াচ্ছি, হ্যাঁ, কনসেপ্ট তো আমিও রেগুলার ক্লাসে পড়াচ্ছি, রেগুলার ক্লাস করবা, তাতেই চলবে। এখন তোমাদের সবার কাছে যারা ক্লাসে যারা আসো তারা তো আসে, তারা তো রেগুলার ক্লাস করোই, এবং বাকি যারা আছো যারা রেগুলার ক্লাস করো না তাদেরকে বলবো তোমরা যেন রেগুলার ক্লাসগুলা করো। হ্যাঁ, রেগুলার তোমাদেরকে ক্লাস করতে হবে, রেগুলার তোমাদেরকে ক্লাস করতে হবে। ঠিক আছে, রেগুলার ক্লাস করাটা একটা ইম্পর্টেন্ট কাজ। রেগুলার ক্লাস না করলে কিন্তু তুমি ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাবা, 2-3 মাস চলে যাবে, পরে যায় খুবই আফসোস ফিল করবা। এবং তোমাদের এখানে একটা জিনিস আছে, অনেকে আছে ফিজিক্স এবং ম্যাথ দুইটাই একসঙ্গে করতেছো, এবং ফিজিক্স ম্যাথ ক্লাস পাশাপাশি হয়। তো ফিজিক্স ক্লাসের সঙ্গে ম্যাথ ক্লাসের আসলে এই পাশাপাশি থাকা ব্যাপারটাকে সলভ করা হবে। ঠিক আছে, ওকে। আনসার লিখা আছে কোশ্চেনের পাশে, হ্যাঁ, আনসার কোশ্চেনের পাশে লিখা আছে। ফিজিক্সের স্যার, আমাদের কি ফিজিক্সের দাগানো বই দেওয়া হবে? না, কোনো দাগানো বইয়ের দরকার নাই, এখানে কোনো দাগানো বইয়ের দরকার নাই। দাগানো বইটাই কিছু না, বেসিকলি আমরা যা ক্লাস করতেছি, ক্লাসে সব থিওরিগুলো আমরা পড়তেছি, ক্লাসে সব কিছু তুমি বুঝছো, ক্লাসে সম্পূর্ণ নোটটা তুমি করছো, এবং তুমি বইয়ের লাস্টে অঙ্কগুলো পারছো, দ্যাট মিন্স তোমার ফিজিক্সের প্রিপারেশন ভালো আছে। ছাড় কোনো সমস্যা থাকলে কিভাবে জানাবে? ওকে, অ্যাকচুয়ালি কোনো সমস্যা থাকবে না, তারপরেও তোমাদের সঙ্গে আমরা বসবো, আমরা তোমাদের সঙ্গে বসবো, নানা রকম প্ল্যান তোমাদেরকে নিয়ে করব। তোমাদের এখন 1000টা কোশ্চেন থাকতেই পারে, তো সেগুলো আমরা সবগুলো ইনশাল্লাহ চেষ্টা করব যতগুলো ইন্টারপ্রেট করা যায় সবগুলো ইন্টারপ্রেট করার। এই পর্যায়ে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আগে আমরা একটু ক্লাস শুরু করি, তোমরা অনেক কমেন্ট করছো যেগুলো আমরা দেখবো। ওকে, ফাইন। তো আসো, তো আমরা আজকে বৃত্তীয় গতি বা কৌণিক গতি সম্পর্কে জানব। বৃত্তীয় গতি, এই বৃত্তীয় গতিকেই আবার কৌণিক গতিও বলা হয়। বৃত্তীয় গতি বা কৌণিক গতি, আমরা বৃত্তীয় গতি বা কৌণিক গতি সম্পর্কে এখন জানব। ওকে, ফাইন। তাহলে দেখো, বৃত্তীয় গতি কি, বৃত্তীয় গতি বা কৌণিক গতি কি? বৃত্তীয় গতি এবং কৌণিক গতি বলতে বোঝায় যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারপাশে বৃত্তাকার পথে ঘুরে। তো সংখ্যাটা এরকমই, দেখবা বই এটা আছে। যখন কোনো বস্তু একটি
বিন্দু বা একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরে, তখন তাকে বৃত্তীয় গতি বলে। ঠিক আছে, যখন কোনো একটা বস্তু একটি বিন্দু বা একটা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তখন সেই বৃত্তাকার পথে ঘূর্ণন যে গতি, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বৃত্তীয় গতি। ঠিক আছে, তো এই জিনিসটা তো আমরা সবাই জানি, বৃত্তাকার পথে ঘোরার ব্যাপারটা কীরকম। লেটস সে এটা একটা বিন্দু, এই বিন্দুর চারপাশে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বিন্দুর চারপাশে একটা বস্তু লেটস সে বৃত্তাকার পথে ঘুরতেছে। দেখতেছো এখানে এই একটা বিন্দু আছে, এর চারপাশে একটা বস্তু এখানে এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, এবং এটা আমরা সবাই জানি যে তার একটা রেডিয়াস থাকবে, সে একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, এটা একটা ব্যাসার্ধ। ওকে, তো এই ব্যাসার্ধ নিয়ে একটা বস্তু এরকম বৃত্তাকার পথে এভাবে করে ঘুরতে থাকবে। ঠিক আছে, ফাইন। সো এখন এই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে গতির যেমন কি কি থাকে, সরণ থাকে, তারপর বেগ থাকে, ত্বরণ থাকে, তো এখানেও তাই থাকবে, তাই না? ফাইন, তাহলে এখানে মনে রাখবা বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরে, লেটস সে আমি টি সময় নিলাম, টি সময় পরে বস্তু কি এখানে থাকবে? আমরা ধরে নিচ্ছি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, টি সময় পরে এটা কিন্তু এখানে থাকবে না। টি সময় পরে দেখা যাবে এটা ঘুরে কিছুটা সামনে চলে আসছে, আমরা ধরে নিলাম এটা ঘুরে এই জায়গাতে চলে আসছে। এই জায়গাতে যদি চলে আসে, তো দেখো এই টি সময়ের ভিতরে সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কোণ ঘুরে গেছে, এই যে আর ব্যাসার্ধে ঘুরছে, এবং এই টি সময়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ ঘুরছে। এই কোণটা কত? কোণটা হচ্ছে থিটা। এই টি সময়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ ঘুরছে এবং তার সরণটা হচ্ছে এস, তার সরণটা হচ্ছে গিয়া এস। দেখো এইটুক সরণ হইছে, রৈখিক সরণ এতটুকু হইছে, এবং সে এই থিটা পরিমাণ ঘুরে গেছে। ঠিক আছে, ফাইন। তো এই জায়গা থেকে আমরা জানবো কতগুলো টার্ম সম্পর্কে আমরা একটু জেনে নিব। প্রথমেই যেটা হচ্ছে গিয়ে আমরা কৌণিক সরণের কোন টার্মটা নিব, কৌণিক সরণ। কৌণিক সরণ, কৌণিক সরণ বলতে বোঝাবে, কৌণিক সরণ বলতে বোঝাবে থিটা কতটুকু কোণ সে ঘুরছে। কৌণিক সরণ বলতে বোঝাবে থিটা কতটুকু কোণ সে ঘুরছে। দেখো রৈখিক সরণের ক্ষেত্রে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, এখানে যদি সে ঘুরতেছে, তাহলে ঘূর্ণনকে আমরা কেমনে আইডেন্টিফাই করতে পারবো? সে কত কোণ ঘুরছে, সে কতটুকু কোণ ঘুরছে। তার মানে কৌণিক সরণের ক্ষেত্রে আমরা সবসময় জানবো হচ্ছে গিয়া সেটা ইকলস টু থিটা। কৌণিক সরণ ইকলস টু হচ্ছে গিয়া থিটা। ওকে, ফাইন। এরপর আরেকটা টার্ম আসবে যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়া কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দিয়ে। কৌণিক বেগকে আমরা সবসময় প্রকাশ করব ওমেগা দিয়ে। মনে রাখবা কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা, কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দিয়ে। হ্যাঁ, কৌণিক বেগ ইকুয়ালস টু ওমেগা। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে গিয়া কৌণিক ত্বরণ। এই তিনটাই তো টার্ম থাকে যে কোনো গতির, সরণ, বেগ, ত্বরণ। কৌণিক ত্বরণ, তো কৌণিক ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে আলফা দিয়ে। কৌণিক ত্বরণকে আমরা প্রকাশ করি আলফা দিয়ে। তাহলে আমরা এই তিনটা টার্ম কেমনে প্রকাশ করা হয় সেটা জানলাম। কৌণিক সরণ থিটা, কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ হচ্ছে গিয়ে আলফা। ওকে, এখন আমরা এই তিনটা টার্ম বের করতে চাই, আমরা এই তিনটা টার্ম বের করতে চাই। ঠিক আছে, এই তিনটা টার্ম বের করতে চাই। এখন তোমরা খেয়াল করে দেখো এই জায়গাতে আমরা টি সময় নিছি, টি সময়ে মোট কতটুকু কোণ ঘুরছে? থিটা। টি সময়ে মোট কতটুকু কোণ ঘুরেছে? যেটা হচ্ছে গিয়ে থিটা, এবং রৈখিক সরণ এখানে এস। ওকে, আচ্ছা, তাহলে এক এক করে একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে গিয়ে কৌণিক সরণ। আমরা এই তিনটা টার্মই বের করব, তো আমরা এখানে তিনটা টার্মকেই নির্ণয় করতে চাই। ওকে, ফাইন। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে কৌণিক সরণ। খুব সহজ, এই সূত্রগুলো খুবই সহজ। হ্যাঁ, কৌণিক সরণ। ফাইন। তো আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম
যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এইটা একটা বৃত্তাকার পথে একটা বস্তু হচ্ছে গিয়া ঘুরতেছে। ওকে, লেটস সে এইটা এখানে ছিল সময়ের শুরুতে। ওকে, সময় শুরুতে এখানে ছিল এবং আমরা টি সময় নিলাম, আমরা টি সময় নিলাম। তাহলে টি সময় যদি নেওয়া হয় বস্তুটা একটু ঘুরে যাবে, ধরলাম এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে বস্তুটা এখান থেকে সরে সামনে চলে আসবে। তো বস্তুটা মনে করো ওখান থেকে সরে এই জায়গাতে চলে আসছে, তাহলে সে কি একটা কোণ ঘুরছে না, থিটা। ওকে, তাহলে এই থিটা কি আমরা বলবো হচ্ছে গিয়া কৌণিক সরণ। কৌণিক সরণ ইকুয়ালস টু হচ্ছে গিয়া এই থিটা, মানে সময়ে যতটুকু কোণ সে ঘুরছে সেটা কি আমরা বলবো হচ্ছে কৌণিক সরণ। তার মানে থিটা মানেই কোণ, মানেই কৌণিক সরণ, কৌণিক সরণ। এখন এখানে একটা কথা আছে, কৌণিক সরণ ইকুয়ালস টু আমরা ধরবো হচ্ছে গিয়া থিটা, টি সময়ে সে থিটা কোণ ঘুরছে। থিটার একক কি হবে, কৌণিক সরণের একক কি হবে, এর একক, কৌণিক সরণের একক হবে রেডিয়ান। আমরা কোণের একক দুটো শিখছি না, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে গিয়া রেডিয়ান। মনে রাখবা সরণের ক্ষেত্রে, কৌণিক সরণের ক্ষেত্রে কখনো আমরা ডিগ্রি ইউজ করব না, আমরা সব সময় ইউজ করব হচ্ছে গিয়া রেডিয়ান। এবং এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, রেডিয়ানকে র্যাড হিসেবে লেখে, র্যাড। 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। তাহলে বলো তো 1 ডিগ্রি ইকুয়ালস টু কত, 1 ডিগ্রি ইকুয়ালস টু 360, এখানে ভাগ দিলে পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে কখনো যদি ডিগ্রিতে থাকে, কখনো যদি ডিগ্রিতে থাকে আমরা সেটাকে রেডিয়ানে নিয়ে নিতে পারবো। কখনো যদি কোনটা ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা রেডিয়ানে নেওয়ার জন্য তাকে পাই বাই 180 দ্বারা গুণ করব। দেখো 1 ডিগ্রি ইকুয়ালস টু এত রেডিয়ান। লেটস সে আমাদেরকে বলছে যে 30 ডিগ্রি, কোনো জায়গায় বলছে 30 ডিগ্রি, থিটার ভ্যালু বলছে 30 ডিগ্রি, বাট আমরা তো জানি 30 ডিগ্রিতে তো রাখা যাবে না, রাখতে হবে হচ্ছে গিয়ে রেডিয়ানে। তাহলে এই 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই তাহলে যে কাজটা করব 30 ইন্টু পাই বাই 180 দ্বারা গুণ করবা, তাইলে রেডিয়ানে চলে আসছে। 1 ডিগ্রি কষ্ট পাই বাই 180। দেখো 30 দ্বারা 180কে যদি আমি কাটি সেক্ষেত্রে থাকবে হচ্ছে পাই বাই 6, এক্ষেত্রে থাকবে পাই বাই 6 রেডিয়ান। তাহলে মনে রাখবা কৌণিক সরণ যদি বের করতে বলে জাস্ট ওই কোণের মানটা, এবং কোণের মানটা রেডিয়ানে বের করতে হবে। ঠিক আছে, কখনো কখনো ডিগ্রিতে বলবে, ডিগ্রিতে বললে পাই বাই 180 দ্বারা গুণ করে দিব, আমরা সেটার রেডিয়ান মান পেয়ে যাব। তোফায়েল আহমেদ বলছে স্যার কারেন্ট নেই, স্যাড লাইফ। কারেন্ট চলে আসলে তোমাকে এটা করতে হবে বা মোবাইলটা দিয়ে করতে হবে, এরকম মাঝে মধ্যে হয়। হ্যাঁ, এরকম মাঝে মধ্যে হয়, হো যাতা হয় কাই কবার। ওকে, আচ্ছা সেটা গেল। এরপর আমরা দেখব হচ্ছে গিয়া কৌণিক বেগ, কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগের সংজ্ঞাটা আমরা খুব সহজেই বুঝতে পারি। কৌণিক বেগ কি হওয়া উচিত, বেগ মানে সরণবাহী সময়, বেগ মানে সরণবাহী সময়, বেগ মানে সরণবাহী সময়। এখানে বলছে কৌণিক বেগ, তো কৌণিক বেগ কি হওয়া উচিত, একটা নির্দিষ্ট সময়ে যতটুকু কোণ ঘুরে এই সময় এবং সেই কোণের অনুপাতকে আমরা কৌণিক বেগ বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি বেগ ইকুয়ালস টু সরণবাহী সময়। তাইলে কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কি হওয়া উচিত, আমরা জানি সরণবাহী সময়, সরণবাহী সময়। এখন আমরা যদি রৈখিক বেগ নিয়ে আলোচনা করতাম তাহলে রৈখিক সরণ এস, সময়টা হচ্ছে টি, এস বাই টি লিখতাম। বাট এটা তো কৌণিক বেগ, তাহলে কৌণিক সরণ বাই সময় নিতে হবে। তো দেখতেছো টি সময়ে, টি সময়ে এটা কতটুকু কোণ সরছে, থিটা, এই থিটা হচ্ছে কৌণিক সরণ, টি হচ্ছে সময়। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি না, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এই যে কৌণিক সরণ বাই সময়। তাহলে মনে রাখবা ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। এটা কৌণিক বেগ, এটা কৌণিক সরণ, এটা হচ্ছে সময়। তাহলে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। ওকে, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এটা নিশ্চয়ই সবার মনে থাকবে। ওকে, তাহলে এটার একক কি হওয়া উচিত, দেখো থিটার একক হচ্ছে রেডিয়ান, থিটার একক রেডিয়ান আর সময়ের একক সেকেন্ড। তাহলে ওমেগার একক কি হবে, ওমেগার একক হওয়া উচিত
রেডিয়ান পার সেকেন্ড। তাহলে মনে রাখবা কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের ওকে। আফিয়া বলছো ক্লাসের টাইমটা একটু আগাই দিলে ভালো। ক্লাসের টাইমটা আর আগাই দিলে কি ভালো? আফিয়া তোমার জন্য হয়তো বা ভালো, সবার জন্য কি ভালো? সবার জন্য মনে হয় না ভালো। এবং পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, ম্যাথও পড়ে অনেকে, ম্যাথের টাইমটাও বোধহয় আছে 8টা থেকে 10টা। তো সময়টা আগাই দিলে ওটার সঙ্গে ওভারল্যাপ করে। তবে এই দুইটা সাবজেক্ট একসঙ্গে থাকলে প্রবলেম হয়, এটা সত্য কথা। ম্যাথ এবং ফিজিক্স একত্রে থাকলে যারা দুইটাই করে তাদের জন্য অ্যাকচুয়ালি প্রবলেম হয়। সো এইটা নিয়ে কিছু করা যাবে, বাট এই চ্যাপ্টারে মোট 12টা ক্লাস হবে, 10-12টা ক্লাস হবে। সো এই চ্যাপ্টার আজকে 9 নম্বর ক্লাস, এই চ্যাপ্টার শেষ করে তারপরে আমি ওই টাইমটা নিয়ে বসবো তোমাদের সঙ্গে, এবং ওভাবে করে শিডিউল সেট করা হবে। ম্যাথেটিয়ারের সঙ্গে আমি কথা বলেছি, শোভন ভাইয়ের সঙ্গে। ওকে ওকে। ফেরদৌস বলছো ক্লাস করতে কারেন্ট চলে যায়, বাট রিলস দেখলে কারেন্ট যায় না। আচ্ছা, হ্যাঁ, ফাইন। স্যার কি ঘুম থেকে উঠছেন মনে হয়? নাইমুল ইসলাম বলছো। হ্যাঁ, এই যে তোমাদের ক্লাসের আগে কিছুটা সময় আমি ঘুমাচ্ছিলাম, টায়ার্ড ছিলাম। তো জাস্ট ক্লাসের আগে উঠছি আর কি, বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, আসো আমরা যেখানে আছি সেখানে ফিরে আসি। ওকে, কৌণিক বেগ। তো কৌণিক বেগের এগুলো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এবং কৌণিক বেগের ব্যাপারটা কি, 1 সেকেন্ডে কত কোণ ঘুরে। যখন ফ্যান ঘুরে, দেখো না ফ্যানটা যখন ঘুরে, কখনো আস্তে ঘুরে কখনো জোরে ঘুরে। ফ্যান যখন জোরে ঘুরে কৌণিক বেগ বেশি, যখন আস্তে ঘুরে তখন কৌণিক বেগ কম। ওকে। এই যে লাজু খন্দকার স্যার একটু লেট হলো, ইটস ওকে। লাজু খন্দকারকে আমি দেখি মোস্ট প্রবলি মনে হয় অনেক পোস্ট টোস্ট করো, তাই না? লাজু খন্দকার তোমাকে আমি অনেকগুলো পোস্ট করতে দেখছি, ভেরি গুড, ফাইন। স্যার আমি একটা কোশ্চেন করছিলাম, পাবেল উদ্দিন, পাবেল উদ্দিন কোশ্চেনটা একটু আবার করো তো। পাবেল উপরে উঠে গেছে। গিভ মি ছুটি। অর্ঘ আচার্যি বলছো, ক্লাসে এসেই বলতেছো গিভ মি ছুটি, হ্যাঁ, শুরুতেই ছুটি দিয়ে দিব। আচ্ছা, লাজু কর্মকার, হ্যাঁ 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 হ্যাঁ, ঘুম থেকে উঠছি, যাই হোক। আসো আসো আসো, ঘুম থেকে উঠলেই তো ভালো। ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে যখন ক্লাস নেওয়ার ব্যাপারটা না, তখন খুব ভালো থাকে, মাথা একদম অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আচ্ছা। পুজোর ছুটি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, পুজোর ছুটি দেওয়া দরকার। এটা আসলে এটা, এই কথাটা একদম ঠিক বলছো, এটা একদম ভুল হচ্ছে, আমি একদম মানতেছি যে পুজোর ছুটি অবশ্যই দিতে হবে। এই তোমার তোমার এভরি ওয়ান ডিজার্ভ। পুজোর পুজোর আবেশ শুরু হয়ে গেছে, আহ, পুজোর আবেশ শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে আসলে ছুটি দেওয়াটা ইম্পর্ট্যান্ট, আমি এটা বুঝতে পারি। এই পর্যায়ে ছুটি দেওয়াটা ইম্পর্ট্যান্ট, পুজোর ছুটি দেওয়া ইম্পর্ট্যান্ট, ইটস ট্রু। তো আজকে ক্লাসটা আগে করি, হ্যাঁ, তারপরে বসে সবাই মিলে একটা পুজোর ছুটি দিচ্ছি, অবশ্যই দিতে হবে। ঠিক আছে। আহ, আচ্ছা, একজন বলছো যে ফিজিক্সে অ্যাডমিশনে ক্লাস দিলে ভালো হয়। ফিজিক্সে অ্যাডমিশনে ক্লাস দেওয়ার দরকার ওইভাবে আলাদা করে নাই। টেনশন করো না আয়মান। আয়মান তোমাকে বলছি, এত টেনশন করো না। আমি যে আর্কাইভ ক্লাস নিছি, তোমরা কি আর্কাইভ ক্লাসগুলো সবগুলো দেখতেছো? তোমরা একটু আর্কাইভ ক্লাসগুলো দেখবা, 10টা চ্যাপ্টারে আর্কাইভ কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। ভেক্টরটা অ্যাড হবে এই মাসে এবং এই সপ্তাহে। আর বাকি 9টা চ্যাপ্টারে আর্কাইভ আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি। সো এই যে আর্কাইভগুলো দেওয়া হয়েছে, ওই আর্কাইভগুলো কি দেখা হয়? আর্কাইভগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। আর্কাইভগুলা যে ক্লাসগুলো আছে দেখবা, ওখানে 8টা 9টা 10টা করে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস আছে। একটা চ্যাপ্টারে একটা, কোনোটাতে 8টা, কোনোটাতে 9টা, না কোনোটাতে 10টা, কোনোটাতে 8টা, এরকম আছে। প্রত্যেকটা আর্কাইভের লাস্টের যে ক্লাসটা, ওইটা একটা অ্যাডভান্স ক্লাস। দেখবা প্রত্যেকটা আর্কাইভের লাস্টের যে ক্লাসটা, ওইটা একটা অ্যাডভান্স ক্লাস। এবং ওই অ্যাডভান্স ক্লাস আমি কী সব অঙ্ক করাইছি, তোমরা যদি দেখো অ্যাস্ট্রোনিস্ট হবা। ওর থেকে অ্যাডভান্স অঙ্ক, ওর থেকে অ্যাডভান্স অঙ্ক, এর থেকে একাডেমিকে কেউ করায় না। বলে ফেললাম এই কথাটা, হ্যাঁ, বলেই ফেললাম এই কথাটা, কেউ করায় না। বুয়েটের অঙ্ক তো করাইছি, এমন এমন অঙ্ক করাইছি যেগুলো করার পরে তুমি তোমার ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়ে থাকতে পারো, যদি না হও তাকে গিয়ে ওই অঙ্কটা দিতে পারো যে করতো এটা। দেখবা যে কত স্ট্রাগল হয়তো বা সে করবে ওটা করতে যায়, ফার্স্ট ইয়ারে যেহেতু, আস্তে আস্তে সবাই শিখবো আমরা।
সো ওইরকম অঙ্ক তোমাদেরকে অলরেডি দেওয়া আছে। ফিজিক্সে বারবার করতেছি, হোয়াট ইউ সাপোজ টু ডু, ইউ হ্যাভ টু বিলিভ যে পূর্ণাঙ্গ জিনিসপত্র আমি তোমাদেরকে দিয়েছি। এবং তোমাদেরকে এই কথাগুলো বারবার বলছি যে হালকে মে মাতলো, মেরে ভাই হালকে মে মাতলো, হালকে মে মাতলো। এই কথা মানে হচ্ছে যে তোমাদের এই যে কোর্সটা 1600 স্টুডেন্ট আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে পড়তেছো, আমি জানি এটা তো প্রথম চ্যাপ্টার, আস্তে আস্তে করে নাম্বার অফ স্টুডেন্ট বাড়তে থাকবে। সো আমি এটা তোমাদেরকে এখন এইখানে বলে যাচ্ছি যে ভাই সব থেকে বেস্ট ফিজিক্স হ্যান্ডে তোমরা আসো আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই কোর্স আল্লাহ যদি রহমত করেন পূর্ণাঙ্গভাবে যখন আমরা শেষ করে ফেলবো, এর থেকে বেটার কোর্স তুমি পাবে না ইনশাল্লাহ। ঠিক আছে? সো ওইটা আমি আমার কনফিডেন্স থেকে বলে ফেলতেছি যে ওটা আমি পারবো, এটা নতুন না। এরকম তোমরা আজকে 27 ব্যাচ, খুব ছোটোবেলায় আমি যখন খুব ছোট ছিলাম, মানে বলতে আমি যখন আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম বুয়েটে, যখন আমি কেবল চান্স পাই, সেই সালটা ছিল 2013 সাল, 13 সালের লাস্টের দিকে। ওকে, সো ওই সময়ে তুমি ধরে নাও 14 থেকে আজকে 2025 সাল শেষ হতে চলেছে। তো 11 বছর পারি হয়ে গেছে। তো এই 11 বছরে 13 আর আজকে তোমরা 27 ব্যাচ। তো বুঝতেই পারতেছো 14টি ব্যাচ, এরপরে 14টি ব্যাচ আমার এই হাতের উপর থেকে গিয়েছে। এরকম 14টি ব্যাচকে আমি পড়িয়েছি। ওকে, এবং প্রথম দিকে আমি প্রথম থেকেই যখন আমি পড়াতাম, প্রথম দিকে মনে হতো আচ্ছা আমি যে পড়াচ্ছি সেই পড়ানো কি স্টুডেন্টের সাফিসিয়েন্ট হচ্ছে, হয়তো বা 14 ব্যাচ 15 ব্যাচের কথা বলছি। আস্তে আস্তে দিন গেছে, বছর গেছে, পড়াইতে 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 এমন একটা জায়গায় আমরা চলে আসছি যে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন হচ্ছে গিয়া আমার ভিতর থেকে একটা ইনার কনফিডেন্স কাজ করে যে আমি পড়াই গেলেই সেটা তোমাদের জন্য যথেষ্ট ভালো হবে। এই যে শোভন ভাই তোমাদের ম্যাথ পড়ান, তো শোভন ভাই ম্যাথ খুব ভালো করে পড়ান, সে আমার হয়তো সিনিয়র। এবং এই যে তোমাদের কেমিস্ট্রি পড়ান মনে করে এনাম, তো একটা সময় 2016-17 সালের দিকে আমি দেখতাম যে এনাম কেমিস্ট্রি পড়ায়, হ্যাঁ কেমিস্ট্রি পড়ায় এবং হচ্ছে বোর্ডে সুন্দর করে লিখে লিখে পড়ায়। ও মেনশন করতো ভাইয়া দেখেন তো আমার হাতের লেখাটা ঠিক আছে কিনা। তো এরকমও দিন গিয়েছে, তাই না? তো বলতেছি তো আমরা সবাই আসলে পরিপক্ক হয়েই তোমাদেরকে আসলে পড়াচ্ছি। ওকে, তো স্যার অনেক পুরনো স্টোরি, তো তোমরা এখন জুনিয়র, তোমাদের এটা জানারও কোনো দরকার নাই। তোমার দরকার সলিড পড়া, এবং সেটা আমরা তোমাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, 12টা এই অর্ধে টোটাল কটা ক্লাস হবে শিবা বলছো? 12টা। ভাই আমি ফিজিক্সের মার্কেটিং করি আর এম তাই এত পোস্ট করি, আমি দেখছি লাজু খন্দকার, আমি দেখছি। তো এখানে আমি যেটা মনে করি, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমার স্টক হোল্ডার। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার কাছে ফিজিক্সে পড়তে আসো, এরকম না যে পড়তে আসছি ভাইয়ের কাছে পড়া শেষ চলে যাব, এরকম না। তোমাদের সঙ্গে একটা আত্মিক বন্ধন হয়ে যাবে, তোমরা আমার স্টুডেন্ট। আমি সব জায়গায় জানতে চাই বা তোমরা এটা বলবো যে আমরা নিয়াজ ভাইয়ের স্টুডেন্ট। তোমরা দেখবা পাবলিক অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক জায়গায় তোমরা যুক্ত হবো, তোমরা যেন আইডেন্টিটিটার সঙ্গে বলতে পারো আমরা অনলাইনে নিয়াজ ভাই ডুয়ারডাই কোর্সের স্টুডেন্ট। এই কথাটা তোমরা বলবা। এই কথাটা বললে তোমরা দেখবা তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের তোমরা একটা সাপোর্ট পাবা। তারা বলবে আচ্ছা তুমি ডুয়ারডাইয়ের স্টুডেন্ট, হ্যাঁ আমিও ডুয়ারডাইয়ের স্টুডেন্ট ছিলাম। ডুয়ারডাইয়ের স্টুডেন্ট এখন বুয়েটে ভরা ভরা, বুয়েটে ভরি ভরি। তোমাদের একটা স্টোরি বলি, তোমাদের একটা ছোট স্টোরি বলি বলি তোমাদের ভালো লাগবে। আমি যখন ভার্সিটি ফাইনাল ইয়ারে আসি, আমি যখন ভার্সিটি ফাইনাল ইয়ার মানে ফোর্থ ইয়ার যেটাকে বলে, 4 অনে, সো ওই সময়টাতে আমি প্রচুর অ্যাডমিশনের ক্লাস নিতাম। সো বুঝতেছো আমি ফাইনাল ইয়ারে উঠে গেছি 2018 সালের কথা। তো ওই সময়ে এত ছেলেপানকে অ্যাডমিশনে পড়াইছি, বুয়েট অ্যাডমিশন টেস্টের এত ছেলেপান পড়াইছি, ক্যাম্পাস ভরা, ক্যাম্পাস ভরা, যে জুনিয়র স্টুডেন্ট আছে সব আমার পড়ানো স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ ওই সময় এই অবস্থা হয়েছিল, ওই সময় সমসাময়িক সময় আমি অধ্যক্ষ পড়াইতাম। যাই হোক, তো কোনো একদিন আমার সিএসসির প্রফেসর, কায়কোবাদ স্যার, তোমরা সবাই চিনো, আমাদের ডিন, আমাদের তখন ডিন কায়কোবাদ স্যার। তো স্যার তো অনেক সম্মানিত। তো যাই হোক, ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট আছে তারা তো তাকে চিনে না, স্বাভাবিক, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা তাকে চিনে না। তারা আমাকে হয়তো বা চিনে, আমাকে কেন চিনে, আমি তাদের অ্যাডমিশনের ক্লাস নিছি। স্যার আমার মনে আছে যে আমাদের স্যার একটা সিঁড়ি থেকে নামতেছে, সিএসসির প্রথম ক্লাস মানে ফার্স্ট ইয়ারে পোলাপান আজকে ক্যাম্পাসে আসছে। তো আমি ক্লাস শেষ করে নামতেছি, তো একজন টিচার কায়কোবাদ স্যার নামতেছেন সামনে দিয়ে। তো আমি পেছন পেছন নামতেছি, স্যার যাচ্ছেন, স্যারের পেছন পেছনেই নামতেছি। স্যার যাবেন, উনি কায়কোবাদ স্যারকে আমরা সবাই চিনি, তোমরা হয়তো বা চিনবা, তার বইটি পড়ে থাকতে পারো। তো যাই হোক, তো পিছন পিছন আমি নামতেছি। এখন দেখি এক যা কচি কাঁচা ছেলে পান আসলে আসছে,
হ্যাঁ, এই যে কচি কাঁচা ছেলেপান আসছে দেখেই বুঝতেছি আজকে ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু। ওরা ওই লিফটের সামনে দাঁড়ায় আছে, ক্লাসে যাবে নবাগত স্টুডেন্ট। তো হঠাৎ করে স্যার সামনে দিয়ে যাচ্ছে, তাদের কোনো বোধোদয় নাই। হঠাৎ করে দেখি আমি নামতেছি, সবাই দাঁড়ায় এমনভাবে সালাম দিছে যে আমি নিজে লজ্জিত বোধ করছি যে আমার সামনে আমার প্রফেসর হেরে যাচ্ছেন, কায়কোবাদ স্যার যাচ্ছেন, আমি পেছনে আছি। পোলাপান আমাকে দেখে সবাই দাঁড়ায় সালাম দিচ্ছে। তো তখন আমি অবাক হলাম যে ক্যাম্পাস ভরা সকল স্টুডেন্ট, আমার পড়ানো স্টুডেন্ট ওই দিনে। তো বুঝতেছো আমি 18 সালের কথা বলতেছি, আজকে 25 সাল, তারও 7 বছর পরের কথা আজকে তোমাদেরকে বলছি আমি। হ্যাঁ, সো এটা তোমাদেরকে কেন বলছি যে তোমরা যে এই ডু অর ডাই কোর্সে আসো যে কোনো জায়গায়, হ্যাঁ আমরা নিয়াজ ভাইয়ের কাছে পড়ি, ডু অর ডাই কোর্সে পড়ি, এটা লিখবা, তুমি দেখবা হ্যাঁ আমি ডু অর ডাই 2 পয়েন্ট অদে ছিলাম, বা আমি ডু অর ডাই 1 পয়েন্টে ছিলাম, কমেন্ট করবে এখন বুয়েটে আছি, এখন এখানে আছি। তো তখন তোমাদের ভালো লাগবে, তখন তুমি বুঝতে পারবা যে এই কোর্সটা তোমাদের জন্য যে ছাড়া হয়েছে 4.1 ডু অর ডাই, যেটা এর আগেও 3টা ব্যাচের সঙ্গে পড়ানো হয়েছে, আর তার বহু বছর আগের থেকে আমরা আসলে এই ফিজিক্সটা পড়াচ্ছি। তো এটা বলছে এই কারণে বি কনফিডেন্ট। হ্যাঁ, আমি ওই জাজবা নিয়েই পড়াচ্ছি। আজকে তোমরা অনেক ইয়ং স্টুডেন্ট এই ক্লাসরুমে আছো, যারা হয়তো বা এত দূরে চিন্তা করতেছো না, শুধুমাত্র ভাইয়ের সঙ্গে ক্লাস করি, ভাইয়ের ফিজিক্স ক্লাসটা করতেছো। আমি জানি এই স্টুডেন্টগুলোর ভিতর থেকে আজ থেকে 1.5-2 বছর পরে ফিউচার বুয়েটিয়ান আছো, ফিউচার ঢাবিয়ান আছো, ভরপুর আছো, অনেকে আছো, তোমরাই চান্স পাবা। সেদিন আমার এই কথাগুলো তোমাদের হয়তো বা আলাদা করে আবারও মনে পড়তে পারে। এবং তোমাদের কাছে আমার একটা কথা থাকবে যে তোমরা প্রত্যেকে আমাদের স্টক হোল্ডার। স্টক হোল্ডার কীভাবে? যে আমি নিজে যে একটা স্টুডেন্টকে বলবো যে এখানে ভর্তি হও, সেটা হয়তো বা কিছু ক্ষেত্রে আহ্বান জানানোর ক্ষেত্রে বলবো, বাট সেটা মেজরিটি ক্ষেত্রে আমি বলবো না হয়তো বা, ওই সময়টা হয়তো বা আমার থাকবে না, বা আমি চাবো না, কারণ তোমরা তো এমনিতেই আসবে আমি জানি। বাট তোমাদের যদি এই কোর্স ভালো লেগে থাকে, তোমাদের যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে, তুমি বলবা তোমার এক বন্ধুকে, এবং এইটা সবাই নিজের দায়িত্ব হিসাবে নিবা। রিয়াজ ভাই তার সর্বোচ্চটা দিয়ে পড়াবেন, বাট তোমাদের কাজ হবে, তোমার যদি আমার পড়া ভালো লাগে, না ভালো লাগলে বলার দরকার নেই। প্রথমে তোমার ভালো লাগতে হবে, প্রথমে তোমার ভরসা আসতে হবে, প্রথমে তোমার বিশ্বাস আসতে হবে, এরপরে যে তুমি বলবা। সেটা না আসলে তুমি কেন বলবা? আমি বুঝাতে পারছি নিশ্চয়ই। সেটা যদি আসে, প্রত্যেকে দুজন করে, আমরা জানি, আমার নিজেরও এরকম ছিল যে স্টাডি পার্টনার, প্রত্যেকের দুজন করে স্টাডি পার্টনার থাকা উচিত। এমন স্টাডি পার্টনার থাকা উচিত যারা নিজেরাও পড়ালেখা করে। এমন স্টাডি পার্টনার রাখো না যে তোমার থেকে বেশিরভাগই ব্যাস, তাহলে তুমি দেখবা ওদের সঙ্গে আলোচনা করলে তুমি যা পড়ো তাও পড়তে ইচ্ছা করবে না। আমরা 3জন স্টাডি পার্টনার ছিলাম, আমি, অনন্য, এবং আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল হচ্ছে আলভি। ওকে, আমরা 3জন নর্থডাম কলেজে একত্রে আমরা স্টাডি পার্টনার ছিলাম। আনন্দ এখন বোধহয় গুগলে আছে, আর হচ্ছে গিয়া আলবিও এরকম কোনো একটাতে আছে। তো যাই করে এবার, তো আমরা 3জন স্টাডি পার্টনার ছিলাম। তো আমরা বসে হচ্ছে গিয়া যা পড়তাম আলোচনা করতাম। আচ্ছা আমি ওইটা পড়ছি, তুই ওইটা পড়ছিস, ফিজিক্সে কতটুকু পড়ছিস, ম্যাথে কতটুকু পড়ছিস, এই বায়োলজির কী অবস্থা দোস্ত। সো আমরা সবাই ভালো রেজাল্ট করতাম, আমরা সবাই এনডিসি টপ 100 তো আছে, প্রথম দিকে থাকতাম। তো যাই হোক, এরকম সবাই ব্যালেন্স 3জন স্টাডি পার্টনার বানাবা, যাতে করে তাদের সঙ্গে আলোচনা করা যায় কার কী অবস্থা। 3জন, জাস্ট 3জন, বেশি বানায় না, 30জন বানায় ফেলা না, তাহলে আড্ডাবাজি হবে সারাদিন। তো 3জন বানাবা ইফেক্টিভ। এবং আমি মনে করি ওই 3জন একত্রে সব জায়গায় পড়বা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে অনেকেই আছে একা একা পড়তেছো, মনে হয় এই কই এলাম, নিঃসঙ্গ গ্রহচারী, নিয়াজ ভাইয়ের কাছে পড়তে আসছি। এই কথাগুলো বলতেছি কারণ কি এগুলো ইম্পর্টেন্ট, শুরুর দিকে তো এগুলো বলতে হবে, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যে পড়তে আসছি, এখানে অনেক পোলাপান আছে বন্ধু বান্ধব নিয়ে পড়ে, আমি একা ভাই কি জানি না পড়তেছি, অনেক বোরিং লাগবে তোমার কাছে, কনফিডেন্টও লাগবে না আসলে। কিছু কিছু ক্ষেত্রে মনে হবে আমার পরিচিত ভাই বন্ধুরা থাকলে আমার এখানে আর একটু ভালো লাগতো। তো ওই জায়গাটা তো সবাই তো এক্সট্রোভার্ট না, কেউ কেউ ইন্ট্রোভার্ট। সো সবাইকে বলবো যে তোমরা অবশ্যই ফার্স্ট অফ অল তোমরা 3জন স্টাডি পার্টনার বানাবা। তাদের একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ হোক আর যাই হোক, ওখানে আজারি আলাপ কম করবা, পড়ালেখার আলাপ। এবং এমনই স্টাডি পার্টনার বানাবা যার সঙ্গে তোমার ওই সক্ষতাটা হয়। এবং যে কোনো জায়গায় পড়লে 3জন একত্রে এই কোর্সটা নিবা কি না নিবা সেই ডিসিশন নিয়ে ভর্তি হবা, ঠিক আছে? এবং যে কোনো কোর্স 3জন একত্রে করবা, তাইলেই হচ্ছে ব্যাপারটা ভালো। এবং আমি বলবো তোমরা স্টাডি পার্টনার বানায় ফেলো। এবং যদি তোমার এই কোর্স ভালো লাগে, তোমার বাকি 2জন স্টাডি পার্টনারকে এই কোর্সে ইনভাইট হইতে, যুক্ত হইতে তোমরা বলবা। এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ক্লাসে পড়াবো, এবং তোমার এই কাজটা আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে, পাশাপাশি তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, ভেরি গুড। তো আসো, ওকে, সব হবে, নাইমুল ইসলাম, সব হবে। তো আমরা আসো এবার যেখানে ছিলাম, কৌণিক বেগ, কৌণিক বেগ। ওকে।
আচ্ছা, এবং আমরা এই বছরের সবথেকে সেরা ফিজিক্স কোর্স বানাবো, এবং আমরা এখন অলরেডি 1600 স্টুডেন্ট আছি। আমরা দেখবা আস্তে আস্তে আগাবো এবং আমরা অনেক স্টুডেন্ট এখানে আসলে যুক্ত হয়ে যাব। ভেরি গুড। এবার আসো, তাহলে কৌণিক বেগ কি আমরা জেনে ফেলছি, যে সময়ের সঙ্গে যে সরণ থিটা বাই টি, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া কৌণিক বেগ। এরপরে কোনটা আছে? এরপরে আছে হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণ, ত্বরণ ইকুয়ালস টু কি? ত্বরণ ইকুয়ালস টু আমরা জানি বেগ বাই সময়। বেগ বাই সময়, নিশ্চয়ই মনে আছে, সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এখানে তো কৌণিক ত্বরণের কথা বলতেছে, তার মানে কৌণিক বেগ বাই সময়। তাহলে কৌণিক বেগ তো আমরা জানি, কৌণিক বেগ হচ্ছে ওমেগা আর সময় হচ্ছে টি। দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু ওমেগা বাই টি। ওকে, তো বুঝতেছো, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়া কৌণিক ত্বরণ। এটা কৌণিক বেগ, এটা হচ্ছে সময়। তো কৌণিক ত্বরণের এককটা কি হবে? কৌণিক ত্বরণের একক, কৌণিক ত্বরণের একক, সো আমরা তো এটা জানি। ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। একটু আগেই দেখছি ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বুঝতেছো, এইটাই কষ্ট হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর আমরা এটাকে এভাবে লিখতে পারবো রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। ওকে, ফাইন। তাহলে আমরা এই তিনটা টার্মের এক্সপ্রেশন জেনে ফেলছি। এখন এদের মধ্যে একটা সম্পর্ক জানতে হবে এবং এদের নিয়ে যে গতীয় সমীকরণ হয় সেগুলো জানতে হবে, এবং এগুলো খুবই সোজা, একবারেই আমরা সবাই জেনে ফেললেই হবে। সুমাইয়া আক্তার বলছো আমার কোনো স্টাডি পার্টনারই নাই। সুরাইয়া আক্তার বলছো থাকা উচিত, হ্যাঁ, এবং স্টাডি পার্টনার অবশ্যই সবার থাকা উচিত। এবং আরেকটু ভালো কথাই, স্টাডি পার্টনার বানাইতে যে ইন্টারমিডিয়েট তো তোমরা উঠছো, সো আমিও তোমাদের এই ফেজটা পাড়ি দিয়ে আসছি। এই বয়সটা কেমন, তাই না? অনেক এক্সাইটিং, অনেক এক্সাইটিং। এবং হচ্ছে গিয়া আমরা হঠাৎ করে বড় হয়ে যাই, ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে আরে বড় হয়ে গেছি, বড় ভাই হয়ে গেছি, কলেজে পড়ি, আমরা ভাই টঙে টঙে বসো, আড্ডা টাড্ডা দাও, বুঝতেছি আর কি। সো আরও আছো, ফিমেলদের ক্ষেত্রেও ব্যাপার স্যাপার আছে আর কি, হোয়াটএভার ইট ইজ। তো যেটাই হয়, হঠাৎ করে আমাদের নতুন ডানা গজায়। তো নতুন ডানা গজাইলে জীবনটাকে অনেক সুন্দর মনে হইতে শুরু হয়, তাই না? তারপর হচ্ছে কি আমরা যখন বিভিন্ন কন্টেন্ট দেখি তখন আমাদের মনে হয় যে নিজের ভিতরে একটা রোমান্টিক একটা আবেদন চলে আসে। এই ইন্টারমিডিয়েট লাইফে আমাদের বাংলা বইয়ে একটা গল্প ছিল, নাম ছিল হৈমন্তী। বাংলা বইয়ে রবীন্দ্রনাথের একটা ছোট গল্প ছিল হৈমন্তী। তোমাদের এখন আছে কিনা জানি না, তোমাদের অনেকগুলো গল্প আছে তাই না? তো হৈমন্তী গল্পটাতে ছিল হচ্ছে অপু নামে একটা ক্যারেক্টার, আর হৈমন্তী ছিল হচ্ছে গিয়া একটা ক্যারেক্টার, যে পাহাড়ে বড় বড় বেড়ে ওঠা একটা মেয়ে। হৈমন্তী ছিল গল্পের নায়িকা। তো যাই হোক, তো এখানে একটা চমৎকার স্টোরি, রবীন্দ্রনাথের একটা চমৎকার স্টোরি আসলে তুলে ধরা হয়েছিল। সো ওই হৈমন্তী পড়ে ইন্টারমিডিয়েট লাইফেই আমার প্রথমবার খুব বিয়ে করার ইচ্ছা হয়েছিল, এখন ফ্রাঙ্কলি স্পিকিং। হৈমন্তী পড়ে আমি হৈমন্তীর প্রেমে পড়ে গিয়েছিলাম। সো সেটা দেখে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল, এবং এটা হওয়া খুবই স্বাভাবিক, রাইট? তো বলতেছে এইটা এই কারণেই যে ইন্টারমিডিয়েট লাইফে আমরা হঠাৎ করে বড় হই, আমাদের ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। সো স্টাডি পার্টনার নাই, স্টাডি পার্টনার কিন্তু স্টাডির জন্যই, হ্যাঁ। যারা মেইল আসো, যারা ছেলেরা আসো, ছেলেরা তিনজন স্টাডি পার্টনার হবা, মেয়েরা তিনজন স্টাডি পার্টনার হবা। আমি বলবো না যে এই সবাই মিলে কম্বাইনলি এক স্টাডি পার্টনার হওয়া, সেখানে স্টাডি কম আর অন্য আলোচনা বেশি হয়ে যেতে পারে। সো যে কেউ স্টাডি পার্টনার খোঁজার ক্ষেত্রে ডেফিনেটলি ওই জিনিসটা একটু মেনটেন করো। তো এই বয়সটাই এরকম আসলে, এটা তো তোমাদের কোনো দোষ নেই, বাট ইউ মাস্ট টেক কেয়ার সেলফ। ওকে, ফাইন। কজ এই সময়টাতে আসলে অযথা বেশি টাইম নষ্ট করলে কিন্তু পরে যায় পস্তাইতে হবে, তাই না? ইন্টারমিডিয়েট দুইটা বছর, 1.5 বছর একটু 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 হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে। এখানে প্রেম ভালোবাসায় বেশি জড়ায় পড়লে, বেশি আবেগ অনুভূতিতে জড়ায় পড়লে কিন্তু সময়টা চলে যাবে, ক্যারিয়ারটা ধসে যাবে। এই জাস্ট ইন্টারমিডিয়েট লাইফটা শেষ হোক, তারপরে তুমি লাইফে যা চাও, তোমরা যা চাও তাই পাবে, ইনশাল্লাহ পাবে। ঠিক আছে, ইনশাল্লাহ পাবে। ওকে, ওকে, আচ্ছা, ওকে। সো এইটা হচ্ছে অবস্থা। তো তোমাদের বোধহয় হৈমন্তী নাই, আমাদের সময় হৈমন্তী বিলাসীরা ছিল। হৈমন্তী একটা লাইন ছিল, আমার আসলে এটা খুব ভালো লাগতো। হৈমন্তের একটা লাইন, বাংলা পড়া নিয়ে তোমাদের আলোচনা করতেছি, যে খুব সকালে ঘাসের ডগায় যা জন্ম, সূর্য না উঠতে তার বিদায়। তো ব্যাপারটা কি ছিল, হৈমন্তী কথার অর্থ হচ্ছে শিশির। তো হৈমন্তী একটা ক্যারেক্টার থাকে, প্রোটাগনিস্ট যে থাকে, একটা ফিমেল, বাবার কাছে বড় হয়।
এবং সে খুব অল্প বয়সে মারা যায়। তো যাই হোক, তো সেটাকে রবীন্দ্রনাথ শিশিরের সঙ্গে তুলনা করছে। মেয়েটার নামও থাকে হৈমন্তী। শিশিরের সঙ্গে কেন? দেখবা শীতকালে খুব সকালবেলা ঘাসের ডগায় শিশির পড়ে এবং একটু সূর্য না উঠতে উঠতে দেখা যায় শিশির শুকিয়ে গেছে। তো মানে অল্প ক্ষণজন্মা, শিশির মানে হচ্ছে ক্ষণজন্মা। ওকে ফাইন। তো যাই হোক অরেভার। তো এবার আসো আমরা এর পরে যাই, অনেক আলোচনা হচ্ছে আজকে। তো আমরা এই তিনটা টার্ম এই তিনটা টার্ম এই তিনটা টার্ম আমরা শিখে ফেলছি। ওকে আচ্ছা। তো এবার আসো এদের মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে। আমরা কি কি দেখছি? আমরা হচ্ছে গিয়া থিটা কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ। ওকে, এই তিনটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম। আমরা এই তিনটা দেখলাম, থিটা, কৌণিক বেগ এবং হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, তো এখন এদের মধ্যে কতগুলো সম্পর্ক আছে এবং কতগুলো গতির সমীকরণ আছে যেগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আমরা এদের মাঝে সম্পর্কগুলো একটু দেখে নিই। দেখো সম্পর্কগুলো খুব সহজেই চলে আসবে। আমরা খুব ছোটবেলায় হায়ার ম্যাথ পড়েছি না? 9-10-এ, খুব ছোটবেলায় না, 9-10-এ। তো 9-10-এ যখন আমরা হায়ার ম্যাথ পড়েছি তখন তোমরা দেখছো যে এখানে একটা বস্তু যেটা আর ব্যাসার্ধে ঘুরতেছে, টি সময়ে ঘুরে এখানে আসলো, তার মানে এটা হলো গিয়ে টি সময়ে ঘুরে এখানে আসলো, এটা হলো থিটা, এটা হলো এস। এই বৃত্তচাপ মনে আছে? এস আর এবং থিটার মধ্যে একটা সম্পর্ক, বৃত্তচাপ। বৃত্তচাপ বৃত্তচাপ এস ইকলস টু আর থিটা, বৃত্তচাপ এস ইকলস টু আর থিটা, বৃত্তচাপ এস ইকলস টু আর থিটা। ওকে, বৃত্তচাপ এস ইকলস টু আর থিটা। ওকে ফাইন। সো এস হচ্ছে বৃত্তচাপটা, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। এটা আমরা পড়ছিলাম। এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ওই কোণটা, এই কোণটার সঙ্গে ব্যাসার্ধ গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে কি এই বৃত্তচাপটা। ওকে, এই সম্পর্ক আমরা সবাই জানি। তাহলে এই সম্পর্কটা মনে রাখবা, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, যেটা আমরা সবাই মনে রাখবো। এটা কার কার সাথে সম্পর্ক দেখো তো, এটা কার কার সাথে সম্পর্ক? এই সম্পর্কটা হচ্ছে গিয়ে, এই সম্পর্কটা হচ্ছে গিয়া, আর তো ধ্রুবক, ব্যাসার্ধ তো ধ্রুবক। এই সম্পর্ক হচ্ছে গিয়া, এটা কি কৌণিক সরণ না? আর এটা কি রৈখিক সরণ না? এস দ্বারা কি বোঝায়? বৃত্তচাপ মানে এই দৈর্ঘ্যটা, এস দ্বারা তো আমরা রৈখিক সরণ বুঝি, তাই না? তার মানে আমরা এটা বলতে পারতেছি যে এটা হচ্ছে কৌণিক সরণ, এটা হচ্ছে কৌণিক সরণ, এটা কৌণিক সরণ, আর এটা হচ্ছে রৈখিক সরণ, বা নর্মালি আমরা এটাকে সরণ বলি, রৈখিক সরণ। তার মানে আমরা দেখতেছি যে রৈখিক সরণের সঙ্গে কৌণিক সরণের একটা সম্পর্ক পেয়ে গেলাম। যদি কখনো বলে দেয়, যদি কখনো বলে দেয়, যদি কখনো বলে দেয় যে কৌণিক সরণের মান এত, তার সঙ্গে আর গুণ করলেই কিন্তু আমরা রৈখিক সরণ পেয়ে যাব। কৌণিক সরণের মান এত, এত রেডিয়ান, তার সঙ্গে যদি ওই বৃত্তের ব্যাসার্ধ গুণ করে দিই তাহলে রৈখিক সরণ কত আমরা বের করতে পারবো। তো গেল একটা। এরপর আসো, এরপর আমরা আরেকটা সম্পর্ক একটু দেখি কিরকম। আমরা রৈখিক বেগ, এটা কার কার সরণ? সরণের সম্পর্ক, কৌণিক সরণ এবং রৈখিক সরণের সম্পর্ক। এবার আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক বের করতে চাই। কিভাবে করতে পারি? বোথ সাইডে আমি টি দ্বারা ভাগ করে দিব, বোথ সাইডে টি দ্বারা ভাগ করবো এই সমীকরণের। তাহলে দেখো এস বাই টি আর থিটা বাই টি, বোথ সাইডে টি দ্বারা ভাগ করছি, করা যায় সমীকরণের দুই সাইডে একই জিনিস দ্বারা ভাগ করছি। এখন দেখো তো এই এস বাই টিকে কি আমরা বলতে পারবো না ভি? এস বাই টি মানে কি? সরণ বাই সময় মানে বেগ। আর থিটা বাই টিকে আমরা কি বলতে পারবো? ওমেগা, কৌণিক বেগ। আজকে ক্লাসেই আমরা দেখছি থিটা বাই টি ইকুয়ালস টু ওমেগা। তাহলে বুঝতেছো এটাকে আমি বলতে পারবো ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা বাই টি, যেটাকে আমরা বলতে পারবো ওমেগা। এটাকে আমরা বলতে পারবো ওমেগা। তাইলে খেয়াল করে দেখো আমরা কিন্তু আরেকটা সম্পর্ক এখানে পেয়ে গেছি, আমরা আরেকটা সম্পর্ক এখানে পেয়ে গেছি। তো দেখো তো এই ওমেগা মানে কি? কৌণিক বেগ, ওমেগা মানে কৌণিক বেগ। আর এই ভি মানে কি? রৈখিক বেগ। ভি মানে রৈখিক বেগ, ভি মানে রৈখিক বেগ। তার মানে বুঝতেছো কৌণিক বেগের সঙ্গে আর গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায়, কৌণিক বেগের সঙ্গে আর গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায়। ওকে, কৌণিক বেগের সঙ্গে আর গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায়, যেমনটা কৌণিক সরণের সঙ্গে আর গুণ করলে রৈখিক সরণ পাওয়া যায়। ঠিক আছে, এই সূত্র নিশ্চয়ই আমরা সবাই
বুঝে ফেলছি। এটাকে এভাবে করেও লেখা যায়। দেখো আরও একটা ভেক্টর, ওমেগাও একটা ভেক্টর। এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি, তোমরা ভেক্টর পড়ছো, ক্রস গুণ পড়ছো, এভাবে লিখতে পারবো ভিও একটা ভেক্টর, ভি ভেক্টর ইকুয়ালস টু, আমরা এভাবে লিখতে পারবো ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর, ক্রস গুণ আকারেও এটাকে লেখা যায়, এইভাবেও প্রেজেন্ট করা যায়। এটা জেনে রাখলে চলবে, বাট অ্যাকচুয়ালি আমাদের দরকার পড়বে এটাই, ভি ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে দেখো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে আমরা সম্পর্ক জেনে ফেলছি। এরপরে আসো আমরা রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক বের করব। এই ইকুয়েশনটাকে আবার টি দ্বারা ভাগ করব। তাহলে দেখো এই পাশে আসবে ভি বাই টি, আর এই পাশে আসবে আর তো আছে ওমেগা বাই টি, বোথ সাইড আবার টি দ্বারা ভাগ করছি। তাহলে এবার এটা বলো তোমরা সবাই যে এই যে ভি বাই টিকে আমরা কি বলি? কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ। বেগ বাই সময় মানে কি? রৈখিক ত্বরণ। আবার দেখো ওমেগা বাই টি, এটাকে আমরা কি বলবো? কৌণিক ত্বরণ। আজকে দেখছি ওমেগা বাই টি ইকুয়ালস টু কৌণিক ত্বরণ আলফা। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতেছি এটা হচ্ছে রৈখিক ত্বরণ এ, সঙ্গে আর আছে, আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা, এটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা। তাহলে দেখো আমরা আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম। এখানে কার কার সম্পর্ক পেলাম? এটা হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, আর এটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আমরা এখানে পেয়ে গেছি। তাহলে দেখো তিনজনের মাঝে আমরা সম্পর্ক পেয়ে গেছি। কি কি পেলাম? আমরা সম্পর্কগুলো এভাবে মনে রাখবো। কি কি পেলাম? সরণের ক্ষেত্রে এস ইকুয়ালস টু আর থিটা, দেন বেগের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আর ওমেগা, দেন ত্বরণের ক্ষেত্রে এ ইকুয়ালস টু আর আলফা। তাহলে এই সবগুলো সম্পর্কের মধ্যে একটা চমৎকার সম্পর্ক কিন্তু আমরা খেয়াল করতেছি। কি খেয়াল করতেছি? দেখো কি খেয়াল করতেছি, দেখো যে কি খেয়াল করতেছি, এই যে কৌণিক সরণের সঙ্গে আর গুণ করলেই পাবো হচ্ছে রৈখিক সরণ। ঠিক তেমন কৌণিক বেগের সঙ্গে আর গুণ করলেই আমরা পাবো রৈখিক বেগ। ঠিক তেমন করে কৌণিক ত্বরণের সঙ্গে আর গুণ করলেই পাবো রৈখিক ত্বরণ। তার মানে আমরা বুঝতেছি কৌণিকের প্রত্যেকটা টার্মকে আর দ্বারা গুণ করাই নিলেই আমরা তার রৈখিক টার্মটা পেয়ে যাচ্ছি। কৌণিক সরণ দেওয়া আছে, আর গুণ করো রৈখিক সরণ। কৌণিক বেগ দেওয়া আছে, আর গুণ করো রৈখিক বেগ। কৌণিক ত্বরণ দেওয়া আছে, আর গুণ করো রৈখিক ত্বরণ। এইগুলা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, পাবেল বলছো ওয়াও টেস্টি তো ব্যাপারগুলা। হ্যাঁ একদম টেস্টি, অনেক টেস্টি, ইয়ামি। ওকে ফাইন। ছোটবেলায় ভালো ছিলাম মিষ্টি বলছো, এখন পড়া চোর হয়ে গেছি। এই এই চোর হয়ে যায় না আর কি। হ্যাঁ, তো টেকনিক্যালি আসলে আমি তোমাদের একটা নর্মালি একটা জিনিস বোঝাই। দেখো জীবনে এই পড়ালেখা করলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ব্যাপারটা এরকম মোটেও না। আমি নিজে এটা মানতাম না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি স্মার্ট ইনাফ। কীরকম স্মার্ট ইনাফ? যে পড়ার টাইমটা নিজের হেক দিয়ে, নিজের উপরে প্রেশার দিয়ে পড়ার টাইমটাতে পড়ে ফেলতে হবে। এরপরে তুমি যা করো ওয়াটএভার ইটস আপ টু ইউ। ঠিক আছে, পড়ালেখা ঠিক মতো করলে সব ঠিক আছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, এটা আমরা সবাই বুঝে ফেলছি। সেই সম্পর্কগুলো বুঝলাম, এই সম্পর্কগুলো আমরা বুঝলাম। এবার চলো আমরা আমরা হচ্ছে গিয়ে গতির কতগুলো সমীকরণ দেখব। কৌণিক গতির সমীকরণ। আমরা রৈখিক গতির সমীকরণ যেমন দেখেছি, এবার আমরা দেখব কৌণিক গতির সমীকরণ। এই তিনটা সমীকরণ আছে, এগুলো দেখা হয়ে গেলে এরপর আমরা কৌণিক গতির যে কোনো অঙ্ক করতে পারবো একদম সোজা। কৌণিক গতির সমীকরণ, 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 কৌণিক গতির সমীকরণ। ওকে, আচ্ছা, কৌণিক গতির সমীকরণ। ফাইন। তো আমরা কি কি বুঝছি দেখো, যেখানে আমরা সরণ দেখব রৈখিকের, সেখানে আমরা বসাবো হচ্ছে থিটা কৌণিকে। আমরা এটা বুঝে গেছি, রৈখিকের সরণ যেটা সেটাই হচ্ছে কৌণিকের থিটা। এরপর যেখানে আমরা রৈখিকের বেগ দেখব সেখানে আমরা বসাবো কৌণিকের ওমেগা। যেখানে আমরা দেখব আলফা, যেখানে আমরা দেখব এ, যেখানে আমরা দেখব এ সেখানে আমরা বসাবো আলফা।
সেখানে আমরা বসাবো আলফা। বুঝছি? ফাইন। আর সময় তো সময়, সময় তো রৈখিক আর কৌণিক কোনো সম্পর্ক নাই, সময় মানে তো সময়। তাইলে যতগুলো সমীকরণ আমরা রৈখিকের ক্ষেত্রে দেখি গতির, সেই সমীকরণগুলোতে এই টার্মগুলো বসাই দিলেই তুমি দেখবা কৌণিকের সূত্র হয়ে গেছে। কি কি সমীকরণ আমরা দেখি চলো এক এক করে আমরা লিস্ট করি। সমবেগের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ দেখি, এস ইকুয়ালস টু ভিটি, দেখছি আমরা এটা। দেন আমরা ত্বরণে যখন গতিশীল হয় তখন একটা সমীকরণ দেখি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেন আরেকটা সমীকরণ আমরা দেখি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এস। এবং আমরা আরেকটা সমীকরণ দেখি, মোট চারটাই সমীকরণ আমরা জেনেছি রৈখিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই চারটা সম্পর্ক আমরা, এই চারটা গতির সমীকরণ আমরা রৈখিকের ক্ষেত্রে দেখছি। আমরা এগুলার কৌণিক ফর্ম দেখতে চাই, আমরা এগুলার কৌণিক ফর্ম দেখতে চাই। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা এইগুলা সব রৈখিকের ক্ষেত্রে, এইগুলো সব রৈখিক গতির ক্ষেত্রে বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে, এগুলো সব রৈখিকের ক্ষেত্রে। আমরা এগুলোর কৌণিক ভার্সন দেখতে চাই, আমরা এগুলোর কৌণিক ভার্সন দেখতে চাই, আমরা এগুলোর কৌণিকের যে টার্ম আছে সেগুলো দেখতে চাই। ওকে, আচ্ছা ফাইন। এই সূত্রটা এস এর জায়গায় কি বসাবো? এস এর জায়গায় থিটা বসাবো। দেখো এস এর জায়গায় কে বসবে? থিটা। এই যে এস যেখানে আছে ওখানে থিটা বসবে। ভি এর জায়গায় কে বসবে? ওমেগা। এই যে ওমেগা বসছে। আর টি তো টি, সময়ের তো আর রৈখিক কৌণিক নেই। তার মানে থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এটা কোত্থেকে আসছে? ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, একটু আগে দেখছি না? তাহলে থিটা ইকুয়ালস টু ওমেগা টি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এইটা হচ্ছে যখন সমকৌণিক বেগে চলবে। এটা কখন? যখন সমকৌণিক বেগে চলবে। এটা কখন? যখন সমকৌণিক বেগে চলবে। এইটা হচ্ছে ধ্রুবক, এইটা ধ্রুবক, ওমেগা ধ্রুবক মানে সমবেগ। এটাকে আমরা বলতে পারবো সমকৌণিক বেগ, সমকৌণিক বেগ। সমকৌণিক বেগে চললে এই সূত্র, মানে ওমেগাটা ফিক্সড, এখানে ওমেগা চেঞ্জ হয় না, যেমন এখানে ভি ফিক্সড ছিল। ওকে, গেল একটা সূত্র। দেন 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 পরেরটা, ভি এর এখানে কি বসবে? ভি এর এখানে বসবে ওমেগা, ভি এর এখানে বসবে ওমেগা শেষ বেগ। আদি বেগের এখানে কি বসবে? দুইটাই তো ওমেগা। এই ভি দ্বারাও বেগ বুঝায়, ইউ দ্বারাও বেগ বুঝায়। আদি বেগের এখানে বসবে ওমেগা নট, ওমেগা নট দ্বারা বোঝায় হচ্ছে গিয়া আদি কৌণিক বেগ, আর ওমেগা দ্বারা বোঝায় শেষ বেগ। সময় টি সময় পরে বেগটা কত, আর ওমেগা নট হচ্ছে সময় শুরুতে বেগটা কত। এই ইউকে আমরা ওমেগা নট লিখবো, মানে আদি বেগ, আদি কৌণিক বেগ। সো দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এর এখানে কি বসবে? আলফা। দেখো এর এখানে কি বসে? আলফা। এর এখানে আলফা আর টি এর জায়গায় টি। দ্যাট মিনস ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি, ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। অনেক সহজে হয়ে গেল। এটা যখন ত্বরণে চলবে এখানে বেগটা চেঞ্জ হয়। এটা হচ্ছে কি বলতো? শেষ বেগ। এটা শেষ কৌণিক বেগ, এটা শেষ কৌণিক বেগ। আর এটা কি? আদি কৌণিক বেগ। এটা হচ্ছে আদিতে কৌণিক বেগ। এটা কি? কৌণিক ত্বরণ। এটা হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। আর এটা হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা বুঝে গেলাম। এরপরে 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 দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এস। ভি এর এখানে কি বসবে? ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস ইউ এর এখানে কি বসবে? ওমেগা নট স্কোয়ার প্লাস টোয়াইস। এই এর জায়গায় বসবে আলফা। দেখো এর জায়গায় আলফা, এস এর জায়গায় কি বসবে? থিটা। দেখো সবাই নিশ্চয়ই বুঝছো। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এস। ভি এর এখানে বসবে ওমেগা স্কোয়ার, এই ইউ এর স্কোয়ার, ইউ এর এখানে বসবে ওমেগা নট স্কোয়ার, আর এখানে টোয়াইজ এ এস। এর জায়গায় বসবে আলফা, এস এর জায়গায় বসবে থিটা। ঠিক আছে, ফাইন। অনেক বড় একটা কমেন্ট লিখছো দেখতেছি, আমি এই সূত্রগুলো আগে দেখে নিই। ওকে, তাহলে এটাও আমরা সবাই বুঝে গেছি, এই সূত্র আমরা সবাই বুঝিয়ে ফেলেছি। এখানে কোনটায় কি বলে আমরা এটা জানি। এটা হচ্ছে শেষ কৌণিক বেগ, এটা আদি কৌণিক বেগ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক সরণ। গেল এটা। এরপর 4 নাম্বারটা, 4 নাম্বারটা দেখো এস এর এখানে কি বসবে? এস এর এখানে বসবে থিটা, এস এর এখানে বসবে থিটা। দেন ইউ এর এখানে বসবে ওমেগা নট ইন্টু টি প্লাস হাফ। এর এখানে কি বসবে? এর এখানে বসবে আলফা।
ইন্টু টি স্কোয়ার, আলফা ইন্টু টি স্কোয়ার, আলফা ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেছি এই চারটাই হচ্ছে কৌণিকের গতির সমীকরণ। এই চারটাই কৌণিকের গতির সমীকরণ। অল ক্লিয়ার? নাইমুল ইসলাম বলছো কমপ্লিট স্যার, ভেরি গুড। পাবেল হোসেন বলছো, আচ্ছা মিষ্টি বলছো যে পাবেল হোসেন ক্লাস 9-এ ফোন পাওয়ার পর থেকে এমন হইছো, আগে অলওয়েজ ক্লাসে টপার হইতাম, হইছি। আচ্ছা যেই যাই হোক, এসএসসিতে জিপিএ 5 পাইছি, সারা বছর পড়ি না, এক্সামের আগে এসে পড়ছি, এই জন্য অভ্যাস হয়ে গেছে। এখন অভ্যাস ঠিক করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। এখন ঠিক করতে হবে। তুমি এইচএসসিতে A+ পাইছো, লাকি। ওকে ফাইন, এবং ভালো করছো তুমি, অনেক দ্রুত অল্প সময় পড়ে ভালো করছো, দ্যাটস ভেরি গুড। কিন্তু এখন বলবো, এইবার তো আর তোমরা এই ভুল করবা না। তোমরা তো আমার কাছে চলে আসছো, তোমরা তো আমার স্টুডেন্ট এখন হয়ে গেছো। এখন যদি তোমরা ভুল করো তাহলে সেই ভুলটা আমার ছিল, তোমাদেরকে কেন কারেক্ট করিনি? ঠিক আছে? তো এখন থেকে আর ভুল করা যাবে না, এখন থেকে আর ভুল করা যাবে না, এখন থেকে আর ভুল করা যাবে না। এখন থেকে আমি তোমাদের প্রথম থেকে গাইডলাইন দিয়ে দিচ্ছি। সো এখন থেকে আর এই ধরনের ভুল করা যাবে না। অনেক স্টুডেন্ট আছে, আমরা এখানে যে 1600-2000 স্টুডেন্ট আছি, তারা তো প্রথম থেকে পড়তেছি। তোমরা দেখো এই বছর এই সেপ্টেম্বরেরই 15 তারিখ তোমাদের কলেজ শুরু হয়েছে, আমরা ফিজিক্সে কত সুন্দর করে টপিকের মধ্যে ঢুকে গেছি, কত সুন্দর করে আমরা টপিকের মধ্যে ঢুকে গেছি। তো এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। মেজরিটি স্টুডেন্ট 2-3 মাস চলে যাবে, তাও আসলে বুঝবে না করতেটা হবে কি, পড়া শুরুই করতে পারবে না। তো ওই সংখ্যাটাই না ইন্টারমিডিয়েটে 60-70%। তার মানে তোমরা অলরেডি 70%-এর পিছনে ফেলাই দিছো, আর আছে 30%। ইন্টারমিডিয়েটে না মেজরিটি স্টুডেন্ট ইন্টারে ভর্তি হয়ে ঝরে যায়। তো তোমরা ওই 70%কে পিছনে ফেলে দিছো, 30%-এ চলে আসছো। এবং এই 30%কে শুরু থেকেই আমি যা যা কিছু তোমার আগে জানতে হতো, দেখো জীবনে এরকম অনেকগুলো পয়েন্ট গেছে, এরকম অনেকগুলো পয়েন্ট গেছে, তুমি যেদিনকে জানতে পারছো একটা জিনিস এবং জানার পরে মনে হচ্ছে ইস, এই নলেজটাই বা এই কথাটাই যদি আজ থেকে 5 বছর আগে জানতাম, তাহলে আমার জীবনটা অন্যরকম হইতো। এরকম কিছু জিনিসপত্র জানছো না? তো সেরকমই আমি তোমাদেরকে বলতেছি, এমন ম্যাট্রিক্সগুলো যা যা তোমার ইন্টারমিডিয়েট লাইফের ফার্স্ট ইয়ার চলে যাওয়ার পরে জানলে পরে মনে হবে ইস, এটা যদি ফার্স্ট ইয়ারে বুঝতাম তাহলে এই ভুলগুলা করতাম না, তাহলেই না অনেক ভালো হইতো জীবনটা। তো সেই সব কিছু তো আমরা দেখেছি, আমি যেহেতু তোমার থেকে সিনিয়র, তো এটা নিজের লাইফ থেকে তো দেখছি ইন্টারমিডিয়েটে। পাশাপাশি এত এত স্টুডেন্ট আমরা পড়েছি, এত এত স্টুডেন্ট আমি পড়াইছি। ওকে, আমি এই কথাটা আমার বাবা মাকে প্রায় বলি, একটু তোমাদেরকেও বলি। সেটা হচ্ছে যে বাবা মাকে বলি যে তোমরা জীবনে কতজন আসলে বাচ্চা ছেলে পান বড় করছো? 5-6 জন হবে, বা যদি আমি ধরে নিয়ে রিলেটিভ টিলেটিভ সব মিলে হয়তো 20-25 জনে তোমরা হচ্ছে গিয়ে বড় করছো জীবনে। কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনে 5-10 লক্ষ পোলাপানের তো আসলে নিজের হাতের উপরে বড় করছি। সো আই নো গ্রেটার দ্যান ইউ, রাইট? সো ওই পয়েন্ট থেকে আমি বলতেছি যে এত এত স্টুডেন্ট আমি আসলে পড়িয়েছি। সো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যা যা কিছু ভুল হতে পারে সামগ্রিক সব কিছুর কারেকশন আমি আসলে তোমাদেরকে আগের থেকে আর্লি জানিয়ে রাখবো। এখন তোমরা যদি সেগুলো মেনটেন করো তাহলে আমার স্টুডেন্ট কখনো ভুল করবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইন। ওকে, জুই বলছো স্যার অনেক ট্রাই করি পড়ায় মনোযোগ ধরে রাখার, বাট যখন না পারি তখন যেই প্রেশার ক্রিয়েট হয় তারপর আর ইচ্ছে করে না। হ্যাঁ, এটা তো হবে। তো সেক্ষেত্রে পড়ায় তুমি মনোযোগ ধরে রাখবা, এবং পড়ায় মনোযোগ ধরে রাখার পাশাপাশি যখন দেখবা যে আর পড়তে ভালো লাগছে না, তখন একটু উঠবা, উঠে একটু হাঁটাচলা করবা, একটু পানি খাবা, খাওয়ার পরে দরকার পরে একটু ন্যাপ নিবা বা একটু ঘুমাবা, তারপরে এসে একটু পড়বা। আর সারাদিনই যে পড়বা তাও তো না, সারাদিন পড়ালেখা করা যায় না, এটাই বাস্তবতা। সারাদিন পড়ালেখা করা যায় না, দিনের স্পেসিফিক টাইমে। স্পেসিফিক টাইম বলতে যে আচ্ছা তোমার পাওয়ার আওয়ার যেমন, মেজরিটির পাওয়ার আওয়ার ডিফারেন্ট। আমাদের আমাদের জেনারেশনে বা আমাদের কি বলা, যে এই যুগে একটা ভুল আইডিয়া চলে। অনেকে বলে না সকালের পড়াটা সব থেকে ভালো, সকাল সকাল ঘুম থেকে উঠো তারপরে পড়ো, অত রাতে জেগে পড়ার দরকার নাই। এইসব জিনিসপত্র আমি মানি না, এগুলা হচ্ছে বোগাস কথাবার্তা। সবার একটা পাওয়ার আওয়ার আছে, সবার একটা পাওয়ার আওয়ার আছে, অ্যাক্টিভ আওয়ার আছে। সো যে যখন অ্যাক্টিভ থাকো সে তখন পড়বা। অনেকে আছে সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, তাদের পাওয়ার আওয়ার সকালে, তারা সকালে পড়বা। আবার অনেকে আছো খুব আর্লি ইন দ্য মর্নিং উঠো না, কিন্তু রাতের বেলা আবার তোমার পাওয়ার আওয়ার, তখন তুমি পড়ো। তো যে কোনো যে আওয়ারে তুমি অ্যাক্টিভ, কেউ হতে পারো দুপুর টাইমে অ্যাক্টিভ, তখন পড়ো। তোমার পাওয়ার আওয়ার অনুযায়ী তুমি পড়বা, এবং দিনে 4 ঘন্টা পড়ার চেষ্টা করবা, 3 থেকে 4 ঘন্টা।
3 থেকে 4 ঘন্টা সময়, যা সময় ওই যে ঘড়ি ছেড়া বসে আছি, সময় শেষ, পড়া শেষ, এতে কোনো লাভ হবে না। পূর্ণ মনোযোগের সঙ্গে এবং একটা নির্দিষ্ট চাঙ্ক পড়বা। যেমন আজকে তুমি লেটস সে ফিজিক্স পড়তে বসছো, তো চিন্তা করবা গত সপ্তাহে নিয়াজ ভাই যে 3টা লেকচার আছে, 3টা লেকচারই আমি আজকে 3 ঘন্টায় পড়ে ফেলবো বা 2-2.5 ঘন্টায় টানা। আচ্ছা এটা হলে এটা, এই অঙ্কটা এটা কেন হচ্ছে, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, এটা একটু হাতে লিখে প্র্যাকটিস করি তো, হ্যাঁ পারছি, এটা গেল এটা গেল, এভাবে করে তুমি পুরো গত সপ্তাহের সম্পূর্ণ ফিজিক্স ক্লাস পড়ে ফেললা একদিন। পরে আর একদিন বসলা, গত সপ্তাহে 3টা কেমিস্ট্রি ক্লাস হয়েছে, লেটস ওই 3টা পড়ে ফেললা। গত সপ্তাহে 3টা ম্যাথ ক্লাস হয়েছে, লেটস ওই 3টা পড়ে ফেললা। সেই যে তুমি একবারে বসে একটা চাঙ্ক অ্যামাউন্ট পড়ে ফেললে দেখবা যে তোমার পড়ার ওই সময়টা ইফিসিয়েন্ট হবে। বাট একই দিনে 3 সাবজেক্ট আছে, আজকে একটু ওই ফিজিক্সটা একটু পড়ে ফেলি, তারপর একটু কেমিস্ট্রি পড়ে ফেলি, তারপর একটু ম্যাথ পড়ে ফেলি, এভাবে পড়ে ফেলা যায় না। ঠিক আছে, একটা নির্দিষ্ট চাঙ্ক নিয়ে বসবা। লেটস সে গতিবিদ্যা শেষ হয়ে গেছে, আজকে গতিবিদ্যা চ্যাপ্টারটা পুরোটা একটু রিডিং দিয়ে ফেলি, হ্যাঁ রিডিং হয়ে গেছে। আচ্ছা আজকে বসে গতিবিদ্যা সকল অঙ্কগুলো একটু করে ফেলি তো 2-3 ঘন্টায়, সবগুলো অঙ্ক তুমি করে নিলে, যতগুলো পারলা না ওগুলো টিক দিয়ে রেখে দিলা। আচ্ছা এগুলো জিজ্ঞেস করে নিবো কারো কাছে বা গাইড থেকে খুঁজে দেখে নিলা। স্যার আপনার ক্লাসগুলো এই জন্যই ভালো লাগে যে আপনি গল্পও করেন আবার ক্লাসও করেন। হ্যাঁ এটা তো করি, আমি চেষ্টা করি গল্প বলতে আসলে তোমাদের উপকারী যে জিনিসগুলো হয় সেগুলো বলার চেষ্টা করি। বাট সব সময় কি এটা পসিবল হবে? সব সময় তো হয় না, কিছু কিছু ক্লাস থাকে না, প্রেশার থাকে, আজকে এই সিলেবাস শেষ করতেই হবে। আমাদের অনেক টাইম থাকবে, আমি তোমাদেরকে বলতেছি আমরা একদম শুরু থেকে শুরু করছি, যে আমি কখনোই কোর্স একদম ফার্স্ট ইয়ার মানে প্রথম কলেজ শুরু হওয়ার আগের থেকে শুরু করি না, আমি সবসময় পরে যাই শুরু করি, কারণ আমি জানি পোলাপান অনেক সময় নষ্ট করে, এরপর যে শুরু করি। এবার যেহেতু আর্লি শুরু করছি, অনেক টাইম আমার কাছে আছে এবং আমি খুব দ্রুতও পড়াইতে পারবো। ঠিক আছে, তো তোমাদেরকে আসলে গল্প বলতে বলতেই একাডেমিকে আমরা চমৎকারভাবে পড়তে পারবো। ওকে, সো এখন তো কেবল শুরু, সকল চ্যাপ্টারের উপর দিয়ে আমি ইনশাল্লাহ যাব, অনেক আলোচনা হবে, শেখার অনেক কিছু আছে, আলোচনার অনেক টপিক থাকবে এবং যা কিছু আমরা সব কিছুই হচ্ছে গিয়া শিখবো। ঠিক আছে, আচ্ছা ফাইন, ওকে, ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি। ফেরদৌস বলছে আপনার মতো একজন শিক্ষক থাকলে ইনশাল্লাহ পদার্থবিজ্ঞান কঠিন বিষয় হবে না। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সর্বোচ্চ রকমের পরিশ্রমটা করব, সর্বোচ্চ রকমের পরিশ্রমটা করব। তাহলে এবং আলোচনা হবে, এবং শুধু গল্প হবে না, গল্পর খাতিরে যেটা হবে সেটা হচ্ছে যে যেগুলো আমাদের মোটিভেট করে, যেগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে ডেফিনেটলি বলবো। এবং পাশাপাশি তোমাদের কাছেও আমি এটা এক্সপেক্ট করব যে নিজের আপন বড় ভাইয়ের মতো করে তোমরা তোমাদের প্রবলেমগুলি শেয়ার করবা। ওকে, আমরা এখানে কেন আছি, এই কোর্সের উদ্দেশ্য কি, ভালো করে ফিজিক্স পড়ানো, তোমাদের যাবতীয় যা কিছু প্রবলেম আছে সেগুলো সলিউশন দেওয়া। দেখো ইন্টারমিডিয়েট লাইফে শুধুমাত্র পড়ালেখা না, এখানে অনেকগুলো মনস্তাত্ত্বিক প্রবলেমের তৈরি হবে, সেখানে আমরা তোমাদেরকে মেন্টরশিপ বা গাইডলাইনটা দিতে পারবো, কিভাবে পরে পড়লে তুমি আসলেই তোমার এই ইন্টারমিডিয়েট লাইফটাতে আসলে সলিউশনের দিকে যেতে পারবা, সেটা আমরা করতে পারবো। ওকে, এবং এই জিনিসটাও বুঝতেছো, গতানুগতিক কলেজের টিচারের থেকে আমাদের পার্থক্যটা তোমরা ডেফিনেটলি বুঝে গেছো অলরেডি, তাই না? আমরা এরকম স্টেরিও টাইপ না যাচ্ছে, পড়ালেখা করো না, এটা করো ওটা করো, ভালো না হেন তেন, এইগুলি না। তুমি তোমার আর এই পড়ালেখা করবা, তোমার মতোই থাকবা, এবং এটা দিয়েই বেস্ট করা সম্ভব। আমরা অনেকে মনে করি যারা বুয়েটে পড়ে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরা বোধহয় খুব আতেল, এরা মনে হয় 24টা ঘন্টা পড়ালেখা করে, আমি কি ওইটা পারবো? আমি তো ফোন চালাই, আমি তো, আমার তো অনেক ফ্রেন্ড, সবার সঙ্গে আড্ডা দেই, আমি তো ঘুরতে যাই, আমি তো টঙে বসে আড্ডা দেই, আমি অনেক কিছু করি, তো আমি বোধহয় পাবো না। এরা যারা পায় না, এরা ভুল ধারণা। তুমি আর কি করো, তোমাদের থেকে আমি বেশি বদমাইশ ছিলাম, ফ্রাঙ্কলি বলতেছি, আমি করতাম না হ্যাঁ কোনো কাজ নাই। ওকে, সো এটা কেন বলতেছি, তারপরেও কি আমি বোর্ডে চান্স পাই নাই? যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে চান্স পাইছি। ইউ নিড টু বি স্মার্ট, ইউ নিড টু বি কুল, তোমাকে স্মার্ট হইতে হবে। তুমি যদি প্রপারলি গুছায় পড়তে পারো তাহলে তুমি চান্স পাবা, তুমি সব করবা লাইফে তাও চান্স পাবা। কিন্তু সব করবা মানে সব কিছুর পাশাপাশি পড়ালেখাটাও সেম প্রায়োরিটি দিয়ে করতে হবে। মানে অনেকের ভুল আছে, সবই করি খালি পড়ালেখাটা বাদে, তাইলে তো হবে না। পড়ালেখাটা তো করবোই, পাশাপাশি সবই করবো, তাইলে তুমি দেখবা লাইফ একদম ব্যালেন্স। ওকে ফাইন, ভাইয়া সেকেন্ড পেপারে শুরু করবেন কখন? আমাদের সিটি এক্সামে সেকেন্ড পেপার আছে, শাইক শাইক জিজ্ঞাসা করছো। সেকেন্ড পেপার নিয়ে গতকালকে রাতেই আমি আর রেদন আলোচনা করতেছিলাম, গতকালকে রাতে, রাত্র অনেক রাতে 2টা বাজে, তখন একসঙ্গে আমরা ঘুরতেছিলাম, তখন হচ্ছে গিয়া আলোচনা করতেছিলাম কি করা যায়, এবং একটা পজিটিভ আলোচনা অলরেডি করে ফেলছি। ইনশাল্লাহ এই যে নেক্সট মান্থ মানে অক্টোবর, আজকে তো 30 তারিখ, হ্যাঁ এই অক্টোবরে ইনশাল্লাহ তোমার সেকেন্ড পেপারে কোর্স পাওয়া, যেখানে আমি আর্কাইভে সব গুছায় রেখে দিব। এখন একবারে তো আর্কাইভ সেকেন্ড পেপারে চলে যাবো না, কিন্তু তোমাদের সিটি পরীক্ষা টরীক্ষা থাকতে পারে, তাহলে ওখানে যদি আর্কাইভ আকারে সব সেকেন্ড পেপারের ক্লাসগুলো গুছায় রাখি, তাহলে তোমাদের সিটি পরীক্ষা যা যা লাগবে সেগুলো তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা, এবং আর্লি ওটা লঞ্চ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এবার আসো আমরা একটা অঙ্ক করি, তোমরা অনেকগুলো কোশ্চেন করতেছো, এগুলো আমরা দেখবো। আমরা একটা অঙ্ক করি, এই অঙ্কটা করে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। ওকে,
তো এবার যে অঙ্কটা আমরা করব, এই অঙ্কটা স্টেটমেন্ট এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই একটা অঙ্ক করলেই কৌণিকের সকল কনসেপ্ট আসলে বোঝা হয়ে যায়। কৌণিকের অঙ্কগুলো খুব সোজা, বইয়ে জাস্ট ওই যে 3-4টা সূত্র শিখলাম, ওই সূত্র ইউজ করে সব অঙ্ক করা যায়। এটা করলে আমরা সব অঙ্কগুলোই করতে পারবো, ঠিক আছে? এবং এটা খুবই ক্লিশে ইন আ সেন্স অফ এই অঙ্কটা বারবার আসে, এই অঙ্কটা বারবার আসে, এই অঙ্কটাই নানা রকম রূপে বারবার আসে। তো আমরা এই অঙ্কটা এখন সলভ করব। এখানে বলছে একটি বৈদ্যুতিক পাখা, ফ্যান, আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরে ওটা কি বৈদ্যুতিক পাখা না? সো একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 300 বার ঘুরে। একটা বৈদ্যুতিক পাখা আছে, ওটা নর্মালি ঘুরতেছে, এটা মিনিটে 300 বার ঘুরে। মিনিটে 300 বার ঘুরে। এই যে মিনিটে 300 বার ঘুরে, এই কথা যখন বলা মানে হচ্ছে আদিবেগ বলা, পাখাটার আদিবেগ। বৈদ্যুতিক পাখা কি বৃত্তাকার পথে ঘুরে, তো এখানে বলা আছে মিনিটে 300 বার ঘুরে, মানে এটা আদিবেগ। দেখো কি বলছে, মিনিটে 300 বার। মিনিটে 300 বার বললে এটাকে এভাবে লেখে অনেক সময় 300 আরপিএম। যারা বাইক চালাও তারা এই আরপিএম শব্দের সঙ্গে পরিচিত, এমনি নর্মালি আমরা অনেকেই পরিচিত। আরপিএম দ্বারা কি বোঝায়? আরপিএম, আরপিএম দ্বারা বোঝায় রিভলভস পার মিনিট। রিভলভস পার মিনিট, রিভলভস পার মিনিট মানে কি বুঝতেছো? রিভলভস পার মিনিট, রিভলভস মানে ঘোরা, পার মিনিট মানে প্রতি মিনিটে। তার মানে হচ্ছে 300 আরপিএম মানে প্রতি মিনিটে 300 বার ঘুরে। আরপিএম বলা থাকা মানে হচ্ছে মিনিটে এতবার ঘুরে। এখন আরপিএম কি এটার একক? এটা একক তো আরপিএম না, এটা একক তো রেডিয়ান পার সেকেন্ড। তো এটা রেডিয়ান পার সেকেন্ডে আনতে হবে। কৌণিক বেগ দেওয়া আছে, বাট এটাকে রেডিয়ান পার সেকেন্ডে আনতে হবে। এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে আনবো। কিভাবে আনবো? একটা সূত্র জানবো, এই সূত্র দিয়ে আনা খুব সোজা। মনে রাখবা এই কৌণিক বেগকে এভাবে করেও লেখা যায়। কৌণিক বেগকে এভাবে লেখা যায় 2πn/t। কৌণিক বেগের আরেকটা সূত্র এটা মনে রাখবা, যেটা হচ্ছে 2πn/t। 2πn/t এই সূত্রে মনে রাখবা এই টি দ্বারা বোঝায় কতটুকু সময়, এন দ্বারা বোঝায় কত পাক খাইছে। কত পাক মানে কতবার ঘুরছে, পাক মানে কি? এক পাক মানে একবার ঘোরা, আর এটা হচ্ছে সময়। তাহলে দেখো একটা নির্দিষ্ট সময়ে কত পাক খাইছে বসাইলে এইখান থেকে আসলে কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ডে বেরোয়। তো দেখো এখানে আমাদের আনসারটা বেরোয় যাবে। কিভাবে বেরোবে দেখো, 2π এই সূত্রটা মনে রাখলেই চললো, ইন্টু এন এর ভ্যালু কত? 300 পাক খাইছে। বলছে কত পাক খাইছে? 300 পাক, 300 বার ঘুরে মানে 300 পাক। এন এর ভ্যালু 300 পাক খাইছে। আর কতটুকু সময়ে 300 পাক খাইছে? মিনিটে, মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে দেখো এইখান থেকে আমরা একবারে বের করতে পারবো ওমেগা নটের ভ্যালু কত, মানে পাখাটার আদিতে বেগ কত ছিল। পাখাটার আদিতে বেগ কত ছিল? পাখাটার আদিতে বেগ কত ছিল? ওকে,
যখনই এইরকম আরপিএম থাকবে তখনই এই সূত্র ইউজ করবা। বা যদি এটা বলে দেয় এত সেকেন্ডে এতবার ঘুরে, তাহলে বুঝতেছো সময় এবং পাক সংখ্যা বলা থাকলে এই সূত্র দিয়ে ওমেগা বের করে নিয়ে আসা যাবে। এইখান থেকে ক্যালকুলেশন করলে ওমেগার ভ্যালু আসবে 10 পাই, ওমেগার ভ্যালু আসবে 10 পাই, 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবার আসছে রেডিয়ান পার সেকেন্ড। আরপিএম এ থাকলেই কি করবা, এত আরপিএম থাকলে এত, এন এর ভ্যালু এত, আর নিচে হচ্ছে 60 বসায় দিবা। আর যদি বলে দেয় 20 সেকেন্ডে এতবার ঘুরে, এখানে 20, এখানে যতবার ঘুরে বলছে এটা বসাবা। ওকে ফাইন। তাহলে দেখো আদিবেগ আমরা পেয়ে গেছি, আদিবেগ দরকার, পাখাটির আদিবেগ পাইছি। এবার বলছে সুইচ অফ করার 3 মিনিট পরে, সুইচটা অফ করার 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়। তো এটা তোমার সবাই খেয়াল করছো না, ফ্যান চলতেছে, ফ্যান চলতেছে, আরপিএম, এটা পিপিএম না, এটা আরপিএম। পিপিএম হচ্ছে পার্টিকেল পার মিলিয়ন, ওটা আলাদা। ওকে ফাইন, ওকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, ফাইন এবার ঠিক আছে। তাহলে এবার দেখো, তোমরা দেখছো না ফ্যানের সুইচ অফ করলে ফ্যানটা একটা বেগে ঘুরতেছিল, সুইচ অফ করলে আস্তে আস্তে স্লো হতে 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 একটা সময় থেমে যায়, এবং থামতে মোট টাইম লাগছে 3 মিনিট। থামতে মোট টাইম লাগছে 3 মিনিট। হ্যাঁ, থামতে আমাদের মোট 3 মিনিট টাইম লাগছে, থামতে আমাদের মোট 3 মিনিট টাইম লাগছে। তাহলে দেখো আমরা এবার কোন সূত্র ইউজ করব, এই সূত্রটা ইউজ করব, ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। কেন ইউজ করবে এখনই তোমরা বুঝবা। দেখো আমরা এই সূত্র সবাই দেখছি, ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে বলো তো আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 10 পাই, এখান থেকে আমরা বের করছি আদিবেগ 10 পাই। আলফা কত আমরা জানি না, এটাই তো বের করতে বলছে, কৌণিক ত্বরণ। সময়টা আমরা জানি, টাইম, টাইম কত 3 মিনিট, 3 মিনিট পরে থামছে। দেখো 3 মিনিট পরে থামছে, মিনিটটা কিসে নিব, সেকেন্ডে, 3 মিনিট মানে 3 × 60, 1 মিনিটে 60 সেকেন্ড, মিনিটে সেকেন্ডে নিলাম। সব কিছু আমরা এসআই এককে বসাবো। দেখো এটা রেডিয়ান পার সেকেন্ডে বসাইছি, এটাও আমরা সেকেন্ডে নিছি। আলফা বের করব, নিশ্চয়ই সবাই আমরা এটা বুঝিয়া ফেলছি, সবাই আমরা এটা বুঝিয়া ফেলছি। এখান থেকে দেখতেছো 3 মিনিট, 3 × 60, আর 3 মিনিট পরে এটা থেমে গেছে, 3 মিনিট পরে এটা থেমে গেছে, থেমে গেছে মানে শেষ বেগ কত, 0 হয়ে গেছে না, শেষ কৌণিক বেগ কত, 0। প্রথমে ছিল 10 পাই, 3 মিনিট পরে হয়ে গেছে 0, আর মোট সময় গেছে 3 মিনিট। এখান থেকে আলফা পাবো। তো দেখো আলফা ইকুয়ালস টু আসবে মাইনাস 10 পাই ডিভাইডেড বাই 3 × 60, মাইনাস 10 পাই ডিভাইডেড বাই 3 × 60। এত, এবং আলফার একক কি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আলফার একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আলফার একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবং এইটার ভ্যালু আসবে হচ্ছে গিয়া আলফা ইকুয়ালস টু মাইনাস, আলফা ইকুয়ালস টু মাইনাস 174 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন আসছে, মাইনাস কেন আসছে সবাই বুঝছো, মাইনাস কেন আসছে, কারণ ফ্যানটা আস্তে আস্তে থাইমা গেছে, ফ্যানটা আস্তে আস্তে থাইমা গেছে মানে কি ব্যাপারটা, ফ্যানটা থেমে গেছে মানে এটা তো একটা মন্দন ছিল, এটা তো একটা মন্দন ছিল, সবাই নিশ্চয়ই বুঝতেছো। ফ্যানটা আস্তে আস্তে থামছে, সুইচ অফ করলে গতি আস্তে আস্তে কমতে 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 থেমে গেছে, তার মানে ব্যাপারটা কি ছিল, মন্দন ছিল। মন্দন হলে সেটা কি হয়, মাইনাস। এই কৌণিক ত্বরণটা বেসিক্যালি মন্দন, মানে এটা আস্তে আস্তে করে বেগকে কমাইছে এবং এটা থেমে গেছে। তাহলে দেখো আমরা ওই পাখার কৌণিক ত্বরণ বের করে ফেলছি, একটা পার্ট ডান। এরপর কি বলছে, এরপর কি বলছে, এরপর বলছে যে থামার পূর্বে পাখাটি কত পাক ঘুরবে বা কত পাক খাবে। তো খেয়াল করো ফ্যানটা থামার আগে কি আস্তে আস্তে স্লো হচ্ছে, তো থামতে থামতে যখন থেমে গেছে তার আগে কি সে অনেকবার ঘুরছে না, পাক খাইছে না, কয়বার সে ঘুরছে, থামার আগে, সুইচ অফ করার পরে থামার আগে সে কয়টা পাক খাইছে। ওকে, তো সেটা বের করবো, সেটা কেন, কোন সূত্র দিয়ে বের করবো, এইটা দিয়ে বের করবো। দেখো এইটা দিয়ে আমরা খেয়াল করে দেখো, আমরা আদিবেগ জানি, সময়টা জানি 3 মিনিট,
আলফাও বের করে ফেলছি, এগুলা বসাইলে আমরা এখান থেকে কি পেয়ে যাব না, কৌণিক সরণ। কৌণিক সরণ পাইলেই আমরা বের করতে পারবো কয় পাক ঘুরবে। কারণ আমরা জানি এক পাক ঘোরা মানে 2 পাই ঘোরা, 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে আমরা থিটা বের করে তারপরে বের করতে পারবো কয় পাক খাবে। তো দেখো আমাদের এই সূত্রটা জানা আছে, থিটা ইকুয়ালস টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তাহলে দেখো ওমেগা নটের ভ্যালু আমরা জানি 10 পাই, টি এর ভ্যালু আমরা জানি 3 মিনিট 3 × 60 প্লাস হাফ, আলফার ভ্যালু বের করছি -0.174, তাহলে -0.174, টি এর ভ্যালু 3 × 60 এইটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা থিটার ভ্যালু পাবো, কৌণিক সরণ পাবো। আমরা এখান থেকে কৌণিক সরণ পাবো। এখান থেকে ক্যালকুলেশন করলে রেডিয়ান, আমরা জানি কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান, কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। ওকে লেট মি চেক, হ্যাঁ এটাই আসছে। এত রেডিয়ান পাইছি আমরা, পাইছি এত রেডিয়ান, বাট আমাদের তো এটা বের করতে বলে নাই, আমাদের তো বলছে কত পাক খাবে। এখন খেয়াল করে দেখো তো এক পাক মানে কত, এরকম এক পাক খাওয়া মানে কত কোণ ঘোরা, 360 ডিগ্রি ঘোরা। 360 ডিগ্রি মানে কত রেডিয়ান বলো তো, 2 পাই। আমরা জানি 360 ডিগ্রি মানে 2 পাই, 2 পাই মানে হচ্ছে 360। তার মানে বুঝতেছো আমরা রেডিয়ান পাইছি, এত রেডিয়ান। তাহলে কত পাক খাবে, পাক সংখ্যা বের করা এখান থেকে কোয়াইট সিম্পল। দেখো পাক সংখ্যা ইকুয়ালস টু হবে থিটারে 2 পাই দ্বারা ভাগ করব। আমরা জানি একবার যদি ঘোরে তার মানে 2 পাই ঘুরে, তাহলে থিটাকে 2 পাই দ্বারা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কত পাক ঘুরছে। থিটা তো রেডিয়ানে আছে, সোজা হিসাব না ব্যাপারটা, সবাই নিশ্চয়ই বুঝছো। এইটা আমাদের ভ্যালু বেরোইছে, এই ভ্যালুটাকে আমরা 2 পাই দ্বারা ভাগ করলেই পেয়ে যাব কত পাক খাইছে। কত, এক পাক মানে 2 পাই, এক পাক মানে 2 পাই ঘোরা, কজ রেডিয়ানে আছে। দেখো থিটা রেডিয়ানে বেরোইছে, ডিগ্রিতে থাকলে আমরা 360 ডিগ্রি দ্বারা ভাগ করতাম, বাট এটা তো রেডিয়ানে বেরোইছে। আমরা জানি 2 পাই রেডিয়ানে এক পাক মানে একবার ঘোরা, তার মানে এই থিটাকে 2 পাই দ্বারা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব কত পাক ঘুরছে। আমরা এখানে যে থিটা বের করছি এটা হচ্ছে থামার পূর্বে সে কত কোণ ঘুরছে, সেই কোণকে 2 পাই দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব কত পাক ঘুরছে। যদি পাক সংখ্যা চায় থিটারে 2 পাই দ্বারা ভাগ করবা, সোজা কথা। যদি পাক সংখ্যা চায় তাহলে থিটারে 2 পাই দ্বারা ভাগ করবা। এখন এখানে থিটার ভ্যালু আমরা জানি, এটাকে 2 পাই দ্বারা ভাগ করলেই আমি পেয়ে যাব, এটাকে 2 পাই দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব ভাগ 2 পাই, পেয়ে যাব কত পাক ঘুরছে, 451.37, এত পাক ঘুরছে। থামার পূর্বে এটা এতগুলা পাক খাইছে বা এত পাক সে ঘুরছে। ডান ডান। তো এখানে কিন্তু এক্সট্রা 2টা সূত্র শিখলাম, যেমন এই সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় এটা যখন কাজে লাগে তখন মাথায় আসে না। যদি কখনো বলে দেয় টি সময়ে এন পাক খাইছে, টি সময়ে এন পাক খাইছে, তাইলে এখানে টি এর ভ্যালু আর ওই সময় যে পাক খাইছে বসাইলে একবারে ওমেগার ভ্যালু বেরোবে রেডিয়ান পার সেকেন্ডে, একবারে ওমেগার ভ্যালু তাহলে রেডিয়ান পার সেকেন্ডে বেরোবে। অনেক সময় বলবে মিনিটে এত পাক খাইছে অথবা এত সেকেন্ডে এত পাক খাইছে, তখন এই সূত্র দিয়ে আমরা রেডিয়ানে কৌণিক বেগ বের করব। এরপরে এই সূত্রগুলো দিয়ে আমরা সব বের করতে পারবো। যদি বলে কত পাক খাইছে তাহলে কৌণিক সরণকে 2 পাই দ্বারা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাবো, এটার একটা সূত্র পেয়ে যাব যে সে কতগুলা পাক খাইছে। একদম রাইট, বুঝে বলছো পাবেল, বলছো ওকে। আচ্ছা এটা ভালো বলছো, যদি আপনি আগের ক্লাসগুলো করে আসেন তাহলে বুঝবেন। হ্যাঁ আগের ক্লাসগুলো একটু করে ফেলতে হবে, আমরা 9 নাম্বার ক্লাসে আছি। আগের ক্লাসগুলো, আমার ক্লাসগুলো করা না একদমই বোরিং লাগার কথা না। যদি আমার ক্লাস করতে এত বোরিং লাগে তাহলে তোমার ভাই যে কোনো ক্লাস করতে বোরিং লাগবে, আমি এটা বলে দিচ্ছি। ফিজিক্স সাবজেক্টটাকে আমি তোমাদের জন্য একটুও নয়েজ না লাগে, একটুও প্যারা না লাগে, এইভাবে করে পুরো সব কনসেপ্ট পড়াই দিতেছি। এবং ক্লাস করতে গেলে তোমরা এটা ফিল করেছো, কোন সময় টাইম চলে যায় তুমি টেরই পাও না, যে কোন সময় টাইম চলে গেছে। কখন আমরা গল্প করতেছি, কখন আমরা ফিজিক্স পড়তেছি তুমি টেরই পাও না, শেষ হয়ে যায় পড়া, তাই না? কখন তো খেয়াল করে দেখছো যে আমরা 1.5 ঘন্টা পড়ে ফেলছি?
অন্য অন্য ক্লাস করলে তুমি 1.5 ঘন্টা ফিল পাইতা, কিন্তু এখানে তুমি 1.5 ঘন্টা ফিল পাও না, 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, কোথাও যে তোমার মনে হবে ম্যাজিক্যালি টাইম শেষ। তো তারপরেও যদি আমরা ক্লাস জমায় রাখি, তাহলে আমি আর কি করতে পারি, আমি সর্বোচ্চ তোমাদের ভালো চাইতে পারি। তো এই জায়গা থেকে আমি বলবো কেউ ক্লাস জমায়ও না, ক্লাস জমে যাবে, এটাও বাস্তবতা, 2-1টা ক্লাস জমে যায়। যদি জমে যায়, ফ্রি টাইমে বসে একটু দেখে ফেলো না, দেখবা তোমার ক্লাস দেখতে ভালো লাগবে। ইটস অ্যাডিকটিভ, আমাদের এই ক্লাসগুলো অ্যাডিকটিভ। অ্যাডিকটিভ ইন আ সেন্স অফ যে তুমি যখন করতে বসবা, একটা ক্লাসই করতে বসছো, দেখবা যে দেখতে দেখতে দেখা শেষ, আচ্ছা এরপরটাও দেখে ফেলি, হ্যাঁ দেখতে দেখতে এটাও দেখা শেষ। ওকে, তো এইভাবে করে আসলে ক্লাসগুলো তোমাকে অ্যাট্রাক্ট করবে, ক্লাসগুলো তোমাকে ধরে রাখবে। ঠিক আছে, তো যাদের ক্লাস বাকি আছে তারা সকল ক্লাস করে ফেলো। হ্যাঁ, আজকে 9 নম্বর ক্লাস, আর 3-4টা ক্লাসের মধ্যে, 3টা ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। গতিবিদ একটা বড় চ্যাপ্টার, এটা শেষ হয়ে গেলে আমরা চলে যাবো নিউটনিয়ান মেকানিক্সে। ওকে ফাইন, থ্যাংক ইউ সুরাইয়া। জানাত বলছো এক্স্যাক্টলি, ওই দিন আমি ক্লাস করছিলাম, কখন 1.5 ঘন্টা চলে গেছে টেরি পাই নাই। ওকে, থ্যাংক ইউ। পাবেলও বলছো এটা মাই গ্রেটেস্ট প্লেজার। সো লাভ ইউ অল। আজকে ক্লাস এতটুকুই, তোমরা সবাই আমার সঙ্গে ছিলে। আজকে আমরা কৌণিকের অংশটা পড়েছি, আমাদের একটা ভাস্ট অংশ বাকি আছে। ভাস্ট অংশ বলতে একটা ইম্পর্টেন্ট অংশ বাকি আছে, যেটা হচ্ছে গিয়া গতিবিদ্যার ভিতরে কিছু ক্যালকুলাসের ইউজ আছে, কিছু, এত বেশি না, কিছু। ক্যালকুলাস অনেক ভ্যাস্ট একটা ব্যাপার, যেটা ম্যাথমেটিক্সের টিচার ম্যাথে পড়াবেন, 2-3 মাস ধরে পড়াবেন। তো যাই হোক, সেটার কিছু অ্যাপ্লিকেশনস আছে। আমরা নেক্সট ক্লাসে ক্যালকুলাসের ওই সূত্রগুলো কি এটা জেনে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক আছে ওটা জানবো। তাহলে 10 নম্বর ক্লাস পড়ার পরে আমাদের সব টপিক পড়া হয়ে যাবে। এরপরে 11-12 নম্বর ক্লাসে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, টাইপ করা গাণিতিক সমস্যা বইয়ে যা যা আছে ওগুলা একে একে আমরা সলভ করব। ফাইন, ইব্রার হেম বলছো, আক্তার ফিরদৌসকে বলছো। ওকে, ফিজিক্স ফেভারিট সাবজেক্ট, তো এই জন্য একটু সেনসিটিভ, তাই রিভিউ চাইলাম, নাথিং এলস। ভেরি গুড। এই ফেভারিট সাবজেক্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, আমার ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স। ওকে ফাইন, অনেক বড় একটা কমেন্ট করছো জুই। আমি 100% শিওর এই ছেলের এখানে মজা করতে আসছে। ইটস ওকে, চিল, আমরা অ্যাগ্রেসিভ না হয়, ইটস ওকে, হো যেতে হয়। ওকে ফাইন, তো লাভ ইউ অল, টেক কেয়ার, বাই 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 বাই। তোমরা অনেকগুলো কমেন্ট করছো, পরবর্তীতে দেখবো, দেখা হবে হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে। সোফা, টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই।